আমাদের সভা শুরু করতে চলেছি। সবাইকে প্রথমে স্বাগত জানাবো, যারা এসেছেন আমাদের সবাই উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে সমাজতন্ত্র ও গণতন্ত্র। এই সমাজতন্ত্র আর গণতন্ত্র কথাটা বেশ 30-40 বছর আগে মোটামুটি একটা বৈপরীত্যমূলক শব্দ ছিল। মানে দুটো ইংরেজিতে বলেই ভালো বলা হয় অ্যালিয়েন, একটা আরেকটার সঙ্গে যেতে পারে না, এই ধরনের একটা ধারণাই ছিল। আমরা ছোটবেলা থেকে শুনেছি তখন সমাজতন্ত্র রাশিয়ায়, পূর্ব ইউরোপে, সেখানে লোকে খেতে পায়, তার থেকে বেশি গণতন্ত্র আবার কি, সমস্ত মানুষ খেতে পায়, সমস্ত মানুষ সুখে বাঁচে, এটাই তো গণতন্ত্র। ভোটাধিকার ইত্যাদি ইত্যাদি কি ওসব প্রশ্ন, ফালতু প্রশ্ন। তা সেটা ভেঙে গেল, ভেঙে গেছে। ভেঙে যাওয়া বিশেষ করে পূর্ব ইউরোপের পতনের থেকেই ভাঙতে শুরু করে, যদিও সে কথাটা পরে বলছি। আর যখন রাশিয়ায় 91 সালে পতনটা ঘটলো, তখন থেকে তো আমি দেখেছি অনেকেই খোলাখুলি বলতে শুরু করেছেন যে না, কিছু একটা গণ্ডগোল ছিল, কিছু একটা গণ্ডগোল আছে, গণতন্ত্র একটা প্রয়োজনীয়তা আছে, সমাজতন্ত্রের সঙ্গে গণতন্ত্রটা ঠিক বৈপরীত্যমূলক নয়, এই ধরনের মত চলে এসেছে। এখন গণতন্ত্র কথাটা অনেক পুরনো, সেই গ্রিক আমল থেকেই রোমান সভ্যতাতেও আমরা গণতন্ত্র দেখেছি, গণতন্ত্র নামে কিছু একটা ছিল। পরবর্তীকালে এখন ধীরে ধীরে গণতন্ত্র অন্যরকম বিকাশ ঘটেছে, বিশেষ করে ফ্রেঞ্চ রেভলিউশনের পরে, তারপর থেকে ধীরে ধীরে আমরা এখন যে গণতন্ত্রে বাস করি সেখানে ভোটাধিকার আছে, আমাদের সংবাদপত্র আছে, একাধিক সংবাদপত্র প্রকাশ করার অধিকার আছে, মানুষের মত প্রকাশের অধিকার আছে, যদিও মাঝে মধ্যেই তা খণ্ডিত হয়, মাঝে মধ্যেই তার জন্য অবদমনের মুখে পড়তে হয়, কিন্তু অন্তপক্ষে বইয়ে লেখা আছে, মানে রুল বুকসের মধ্যে লেখা আছে এই অধিকারগুলো আছে এবং আমরা অধিকাংশ সময় ভোগ করি। আর অন্যদিকে যে সমাজতন্ত্র বলে যে দেশগুলো ছিল, সেই দেশগুলোতে আমরা দেখেছি, বা এখনো যে দুটো দেশ সমাজতন্ত্র বলে নিজেদেরকে খুব দাবি করে, চীন এবং উত্তর কোরিয়া, সেখানে তো কথা বললে পর্যন্ত ফাঁসি হতে হয়, গুলির মুখে পড়তে হয়। তা এটা কতটা ঠিক, কতটা বেঠিক, এই প্রসঙ্গে আমাদের নিজেদের কথা বলতে হয়। মজদুর মুক্তি কিন্তু তাদের জন্মক্ষণ মোটামুটি 80-82 সাল, তখন থেকেই কিন্তু এই প্রশ্নটা নিয়ে চর্চা করছে, এবং চর্চা করে তখনই প্রায় সিদ্ধান্তে আমরা পৌঁছেছিলাম। মানে আমরা বললে একটু ভুল হবে, মানে আমার পূর্বসূরীরা, আমি পরবর্তীকালে মজদুর মুক্তিতে যোগ দিয়েছি, তারা এই সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিলেন যে গণতন্ত্রহীন সমাজতন্ত্র বলে কিছু হয় না, সমাজতন্ত্র অবশ্যই হবে গণতন্ত্র। এই যে গণতন্ত্র, যেটাকে বুর্জুয়া গণতন্ত্র বলে আখ্যায়িত করা হয়, সেটা বুর্জুয়া, তার কারণ তার উপরে কিছু মানে কিছু প্রতিবন্ধকতা আছে, পুঁজির দাপট আছে, তাছাড়াও যে প্রিয়াম্বলের মধ্যে সম্পত্তির বিশেষ অধিকারকে স্বীকার করার আছে, সেই সব কারণে এটা ওই যেটা বলছিলাম যে প্রায়শই সেটা খণ্ডিত, প্রায়শই নয়, সবসময়ই খণ্ডিত হয়ে থাকে। সবসময় আমরা আমাদের নিজেদের সমস্ত মতকে প্রকাশ করতে পারি না, আমাদের সমস্ত অধিকারকে প্রকাশ করতে পারি না, আমাদের সমস্ত অধিকারকে প্রয়োগ করতে পারি না। কিন্তু সমাজতন্ত্র বলে যে দেশগুলো আছে সেগুলোতে তো সব কিছুই ছিল না। তো স্বভাবতই এই প্রশ্নটা ভেঙে যায়। বললাম যে আমরা যেটা করেছিলাম পরবর্তীকালে ওই 91 সালের পর থেকে অনেকেই কিন্তু এটা বলতে শুরু করেছেন। স্বভাবতই এই চর্চাটা চলছে এবং এখনো চলবে, হয়তো আরো কিছুদিন। যাদের এখনো পর্যন্ত মত পরিবর্তন হয়নি, জানি না আমরা তারা কতদিন পরে পরিবর্তন ঘটাবেন,
আহ, আজকের একটা কথা বলছি যে আজকের আমরা মোটামুটি মজদুর মুক্তি বছরে 1 থেকে 2 বার এই ধরনের আলোচনা সভা সংগঠিত করে থাকি। মজদুর মুক্তির এটা একটা ঘরানা। এইবারে এই যে বিষয়টা আমরা পছন্দ করলাম, তার পেছনে অবশ্যই আমি একটা বলছি যে তার পেছনে অবশ্যই কবিতা কৃষ্ণনের একটু অবদান আছে। কারণ তিনি যেভাবে এর আগে আগে যারা নিজেদের মত পরিবর্তন করেছেন, আমি দেখেছি তারা বিভিন্ন ঘরোয়া সভাতে, অনেক নামী লোকদের দেখেছি ঘরোয়া সভাতে এই সমাজতন্ত্রের মধ্যে গণতন্ত্র না থাকার প্রশ্নটিকে উত্থাপন করেছেন, তাকে নিন্দা করেছেন, তার থেকে বেরিয়ে আসতে হবে এই সমস্ত দাবি করেছেন। কিন্তু কবিতা কৃষ্ণন যেভাবে বিদ্রোহের সুরে এটাকে বাতিল করলেন, বিশেষত চীন এবং উত্তর কোরিয়া যেটা বর্তমানে এখনো পর্যন্ত জীবিত রয়েছে, এই অগণতান্ত্রিকতা যেখানে এখনো পর্যন্ত জীবিত রয়েছে, তাকে যে প্রশ্ন করলেন, তাতে আমাদের মনে হয়েছে যে আবার আমরা এই আলোচনাটাকে আরেকটু এখন একটু জীবন্ত হয়েছে, এটা সজীব হয়েছে, সুতরাং আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে পারি। তা সেই কারণেই আমরা এই সভাটার বিষয়বস্তু এটাকে পছন্দ করেছি। গণতন্ত্র কি, গণতন্ত্রের অতীত কি, গণতন্ত্র বর্তমান কি, আর সমাজতন্ত্রে গণতন্ত্র কতটা সম্ভব, সমাজতন্ত্রে আদৌ শেষ পর্যন্ত মানুষের অধিকারগুলো পুরোপুরিভাবে, বিশেষ করে প্রত্যেকটা মানুষের যে মানে আমরা যেটাকে বলি আর কি, মানে উৎপাদন ক্ষেত্রের গণতন্ত্র, মানে প্রতিটা কি উৎপাদন হবে, কিভাবে আমরা ভোগ করব, এইগুলোর যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত আমরা কতটা করে উঠতে পারবো, এই সমস্ত প্রশ্নগুলো আমরা আজকে চর্চা করব। আমাদের যারা বক্তারা রয়েছেন তারা চর্চা করবেন। আমি স্বভাবতই এই বিষয় নিয়ে বেশি আর কথা বলবো না। আমি আস্তে আস্তে বক্তাদেরকে এক এক করে, মানে সবাইকে 3 জনকেই ডাকবো, তারা সেখানে বসুন এবং তাদের বক্তৃতা শুরু করুন। আমি প্রথমে কবিতা কৃষ্ণনকে ডাকছি, এসে বসুন। তারপরে বিতান ভৌমিক এবং অলিক চক্রবর্তী। অলোক চক্রবর্তী এখানে চলে এসো, এখানে এসে বসো। এবং আমি বেশি কথা না বাড়িয়ে প্রথমেই কবিতাকে বলবো তার বক্তৃতা দিতে। তিনি সম্ভবত ইংরেজিতে বলবেন তো? ইংরেজি বা হিন্দি কোনটা আপনাদের পক্ষে সুবিধাজনক হবে বলে মনে হয়? আমার মনে হয় ইংরেজিটাই ভালো হবে, অন্য সবাইও বলছেন তাই। আপনি ইংরেজিতে বলবেন এবং এই 3 জন বক্তা পরপর বলবেন। প্রথমে আমি বলেই দিই একদম, এটা আমরা যেভাবে নির্ধারণ করে রেখেছি, প্রথমে কবিতা কৃষ্ণন বলবেন, তারপরে অনিক চক্রবর্তী এবং শেষে বিতান ভৌমিক। আরেকটা কথা আমি আগেই বলে রাখি, বিতান ভৌমিক যেহেতু আমাদের সংগঠনের লোক, সেই জন্য এই কথাটা বলার দরকার যে বিতান ভৌমিক যা বলবে সেটা কিন্তু বিতান ভৌমিকের বক্তব্য। আমাদের সঙ্গে, মানে আমাদের সংগঠনের সঙ্গে তাদের খুব বিরোধ আছে তা নয়, কিন্তু ছোটখাটো প্রতিটা কথা নিয়ে আমরা কিন্তু তাকে কোনো জেরা করিনি, আমাদের কাছে কোনো রকম পাঠ দিয়ে তারপরে সেখানে বক্তৃতা দিতে আসেনি, এবং পরবর্তীকালে তার যদি কিছু ত্রুটি বিচ্যুতি থাকে তার জন্য কোনো রকম নিন্দা প্রস্তাব আমরা গ্রহণ করব না। কাজেই পুরোটাই বিতানের বক্তব্য। আগে 3 জন বলুক, বলার পরে তারপরে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। আমরা প্রত্যেক বক্তাকে 30 মিনিট করে বলবার সুযোগ দেব, এবং এই 30 মিনিটের পরে 30 হচ্ছে কি 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার পরে আমরা সবাইকে প্রথমে প্রশ্নোত্তর করতে বলবো, মানে এক একজন করে প্রশ্ন করবেন এবং প্রশ্ন শেষে বক্তারা জবাব দেবেন। তারপরে যদি সুযোগ থাকে তখন হট্টগোল করা যেতে পারে। ঠিক আছে? এখন আমি ধন্যবাদ, আমাকে এখানে চান্স দিয়েছে। তো আমি
On this topic, I've gotten a chance to speak, and I'm going to start by making a provocative point right in the beginning. I'm going to say, today's topic is democracy and socialism, and I'm going to say I'm not going to talk about socialism. Not worried about socialism, I'm going to talk about democracy. That's it. I have said it. Now whoever wants, they can take that clip and they can say that, okay, this proves, look, Kavita is talking only about capitalism, she is only talking about bourgeois democracy, see, she has stopped worrying about socialism. So right in the beginning, I want to say that when I say democracy, if someone hears capitalism and bourgeois, that says a lot about what they think about socialism, what their idea of socialism is. So I don't want to say anymore. I just want to start by saying, okay, let's try and talk about what is democracy. What does democracy mean? Well, I think that, there's this abstraction of democracy as it is dictated by America and the West. These values of democracy, values of human rights, which are supposedly universal. They're actually American values that have been imposed on the rest of the world. And instead of these universal values, in the name of democracy, we should be demanding that there is so many plural civilizations, so many diverse places, diverse histories all over the world, and everybody should have the right to define democracy in their own ways, to define democracy according to their people's needs. And we should not say any kind of imposition by the West we should be rejecting. And all over the world today, we can see a diverse variety of countries across political boundaries, across geographical boundaries, uniting to overthrow the hegemony of this false notion of the rules-based order which has been imposed by the West, which has been imposed by America. Did you agree? If you agreed with what I said, I just request you maybe raise your hand. Did you agree? Did you like what I said? Are you applying some precondition before your statement? What? Are you willing to apply some precondition on us? No precondition. None at all. No precondition. Please tell us what you think. Let it be open. It's open. It's open. I'm leaving it open, in fact, so that you get a chance to say something. But I said something very passionate. I asserted something about the meaning of democracy. I used certain words. I used democracy in a certain sense. And I'm asking whether it sounded familiar to you. Never mind, I won't ask you whether you agree or disagree. Let me ask you whether it sounded familiar to you. Did you feel that you have heard it? Yes? Yes. So did you feel that, and when you heard it, did you feel that you have heard it from our friends, from people who are concerned about democracy? You did? I can see some people saying yes, maybe not all of you. But I do want to say this right in the beginning. I want to tell you that the words you heard, that's not my words. They are not what I am asserting at all. But what I said may be something many of us have said many times without really thinking about how those words are being used. Today, that thing that I told you, if you look at the piece of paper that you have in your hand, you will find that this is the language which is used by a very strange combination of people. It is being used by Vladimir Putin. It is being used by Donald Trump. It is being used by Xi Jinping. It is being used by Modi and Jaishankar and Amit Shah. It is being used by Vijay Prashad, who is a very well-known
Marxist, very well-known left intellectual, probably close to an Indian left party, CPM, and he is a very, very prominent voice on the left in the world. So how come this combination of things, this idea that democracy and human rights, the universal values of democracy and human rights, are basically nothing but a universalization of American values. ये सब सिर्फ अमेरिका का चीज है जो बाकी देश पे सब पूरी दुनिया पे थोप दिया है। ये जो आइडिया है, ये कौन कौन लोग बोल रहा है? हमारे देश में अभी जस्ट कुछ ही दिन पहले हमने सुना जयशंकर को, जो मिनिस्टर ऑफ एक्सटर्नल अफेयर्स हैं, he said just now after that BBC documentary, he said exactly this. He said, who are these Western countries to speak about democracy? Who are they to tell us? Who are they to judge us? They have a president who won't accept that he has lost. Look at him. उनके यहाँ तो डेमोक्रेसी इतना कमजोर है कि क्या इलेक्शन का रिजल्ट ही नहीं मानना चाहता लोग। तो वो हमको कौन होता है लेक्चर देने के लिए? Who are they to dictate democracy to us? They themselves have a colonial history. वो तो हमारे ऊपर ब्रिटिश राज चलाया, आज आकर के हमको बता रहा है ब्रिटिश राज खत्म हो गया. We are not going to listen to you. So when they phrase it in this way, they are appealing to a whole range of people, and they are doing it in a very what is missing in this story? Think about it. All that I said, or all that has been said here, that democracy, these human rights, they are an excuse for dictating to countries, an excuse for regime change, an excuse for overthrowing countries you don't like. There has been, who are these Western countries? They have slavery, they have genocide. All perfectly true, absolutely true. But what is missing is that democracy is not just something which, which the America is, or the West is universalizing. There is a universal demand for democracy by people all over the world. There is no country in which people say, we don't want democracy. And when people in a country say democracy, they broadly mean something that everyone can understand. डेमोक्रेसी शब्द जब लोग यूज करते हैं तो आमतौर पे समझ में आता है कि भाई ब्रॉडली हम किस चीज से मायने रखते हैं. एंड वहां कहने की जरूरत है कि डेमोक्रेसी के बारे में वेस्ट नहीं बोल सकता. जब ये बोलते हैं ना व्लादिमीर पुतिन, मैं बता रही हूँ आपको, आपके पास जो रखा हुआ, यू जस्ट लुक एट द वर्ड्स देयर. I have not put the names are not there, but the first is Putin, then there's Putin and Xi Jinping, and then there's Xi Jinping, and then there is Vijay Prashad, and there is Amit Shah. Lot of quotes are there, and they are all saying something similar. So in that story, what they are trying to say is, because these countries, Western countries, have double standards, there should be no standards. Because they have been undemocratic and racist, there should be no democracy at all. That means democracy is all a sham. Democracy is a sham, human rights is a sham. But democracy and human rights may be a sham when Western countries' head says it, when the nation state says it. But when the people in that country, whether it be West, whether it be anywhere else, when they are struggling for democracy, you are minusing them completely. In fact, whether it is Putin or whether it is our friend Jayashankar or Amit Shah, they are happy to say that look, Trump is undemocratic, or you are, West is racist, America is racist. But are they supporting the people who are fighting against racism there or against Trump? Far from it. They are fans of Trump. Jayashankar and his party, they love Trump. Putin loves Trump. So that the point is that they are not talking about people's movements there. Instead, they are saying that people all over the world, the majority of the people, whether it is in the West or other countries, they all are rejecting this Western elite's definition of democracy. So I think that we have to notice something that is happening all over the world. And it is being packaged in a certain way under... So anti-democracy is being packaged as, in anti-imperialism.
So anti-imperialism is being used as a code by the far right, by authoritarians, as equivalent to anti-democracy. And what is being used as the equivalent of democracy? They are saying, so what they're doing is they're saying imperialism means it's all democracy. And what is multipolarity? They are saying multipolarity is not this Western imposition, it is against imperialism, and that is the real democracy. That is what they're saying. And it is very important to hear this, because I think that we are living in a time when words are being deprived of meaning. We are listening to the words, but we are all hearing different things. We are not really hearing what is being said. And I, being a literature student, I was always taught to read words very carefully, to read what is being said between the lines, not just listen to some familiar words and think, okay, this is the broad impression. Beyond the broad impression, what is being said. And I think that that is what, what these people are saying, what the tyrants of the world are saying, including Putin, including Xi, including Modi, including Trump. They are saying that each civilization, each big power in the world, that has a right to, a democratic right, to decide its own internal character without any interference from outside, without any attempt to hold it accountable to some universal values of democracy, human rights. वो क्या कह रहे हैं? वो कह रहे हैं कि इस दुनिया में जितने तरह के civilizations हैं, देश हैं, उन सबको right होना चाहिए, democratic right, कि वो लोकतंत्र का definition, वो अपना इंटरनल कैरेक्टर कैसे होगा, देश के अंदर का कैरेक्टर कैसे होगा, वो अपने से तय करें. बाहर का कोई ताकत को नहीं बोलना चाहिए कि भाई ये डेमोक्रेटिक है, वो नहीं है, और आपको ये यूनिवर्सल वैल्यूज को आप वायलेट कर रहे हैं, नहीं कर रहे हैं. किसी को नहीं बोलना चाहिए. इसमें जो प्रॉब्लम है कि when you have an answer to this, on the other hand you see that when the far right, when the authoritarians are saying this, जो उत्पीड़क हैं ये बोल रहे हैं, लेकिन जिसको उस उत्पीड़न से लड़ना है, we who are supposed to be fighting that kind of far right, fighting fascists, fighting for democracy, we say, in spite of, regardless of the internal character, we need to have these multiple poles, and it doesn't matter what the internal character is, that is not as important. Whether that is or whether that is not, whether the country is fascist or democratic or totalitarian or whatever, the fact that they exist, the fact that Russia, China exist is important in spite of whatever their politics is. And Trump, whether it is Trump or Biden, it doesn't matter. They have to exist as a balancing power to America. So America, Russia, China, that is important. Irrespective of who is ruling America, who is ruling Russia, who is ruling China, what is their internal politics. So there is a divide between internal character and external politics. So what is the meaning of this? What is happening is that as a result of that, let me give you a simple example. That when Mr. Vijay Prashad says that, oh, these countries are uniting against American hegemony and US values which are supposed to be, why should the whole world accept them? One example he gives is very interesting. He says that in these countries that are uniting, there's a group of friends for the UN, defense of the UN Charter. He names that group. And in that he says, look, Russia and China are so different, but they are uniting, and that is a very great thing. And then he says, Iran and Venezuela are uniting, and Iran has some differences on social policies with Venezuela. थोड़े से कुछ सामाजिक विषयों पे वेनेजुएला से फर्क है, पर फिर भी दोस्ती बना रहा है यूएन चार्टर को बचाने के लिए. क्या मतलब है इसका?
यूएन चार्टर में क्या लिखा हुआ है? यूएन चार्टर में लिखा हुआ है कि महिलाओं को जो है वो बिना सर ढके बाहर नहीं जा सकते, नहीं तो मार डालेंगे, वो लिखा हुआ है। क्या बकवास है ये कि यूएन चार्टर को वो कह रहे हैं हम डिफेंड कर रहे हैं, और उत्पीड़न को वो कह रहे हैं दिस आर सम सोशल पॉलिसीज। तो सोशल और पॉलिटिकल में, सोशल और जियोपॉलिटिकल में, इंटरनल डेमोक्रेसी में, इंटरनल ह्यूमन राइट्स में और एक्सटर्नल जियोपॉलिटिकल डेमोक्रेसी में ये पूरी तरह से डिफरेंस आ रहा है। और ये जो बात था कि रिगार्डलेस ऑफ इंटरनल कैरेक्टर, ये खुद मैं जिस पत्रिका को एडिट करती थी, मैं जिनसे मैंने डेमोक्रेसी और सोशलिज्म की बातें सीखा, वो उसमें लिखा हुआ है। तो मेरा ये जो, मैं बहुत परेशान हूँ इस चीज से, आई फील वेरी डिस्टर्ब्ड at this strange division between internal and external, between these kinds of variations, social and geopolitical, internal politics and geopolitics. मैं ये बताना चाहती हूँ कि एक एग्जाम्पल लीजिए, अभी जो रशिया कर रहा है यूक्रेन के साथ, इट इज डूइंग इट इन द नेम ऑफ अखंड रशिया बनाना। एग्जैक्टली जैसे भारत में हमारे संघ वाले कह रहे हैं कि अखंड भारत बनाएंगे, वो अखंड रशिया, ये अखंड भारत, पोस्टर लगाया उन्होंने। और उसी समय मैंने देखा, और रशिया क्यों कह रहा है, पुतिन बहुत समय से, अभी से नहीं, काफी माने 10 साल से ज्यादा हो गया, पुतिन लिख रहा है, कह रहा है बार बार, हम ही लोग नहीं सुन रहे थे, वो बार बार कह रहा था कि 10th सेंचुरी में रशियन ऑर्थोडॉक्स चर्च में कोई बैप्टाइज हुआ, वो कोई वाल्डेमार नाम का था, वो वहां का प्रिंस बन गया, और वो 10वीं सदी के बैप्टिज्म की वजह से यूक्रेन इज पार्ट ऑफ रशिया। तो मॉडर्न यूक्रेन एग्जिस्ट ही नहीं करता है, वो सब तो लेनिन की वजह से हुआ। ये जो चलो पुतिन कह रहा है, लेकिन हमारे देश में जो फैशिज्म से लड़ रहे हैं, हमारे देश में जो संघ के रिलीजियस बेसिस ऑफ नेशनलिज्म के खिलाफ बोल रहे हैं, सबसे लीडिंग इंटेलेक्चुअल्स में मैं एग्जांपल दे रही हूँ एन राम का, लीडिंग जर्नलिस्ट, टॉप जर्नलिस्ट, February 22nd को 2 days before the invasion, the first 1 year of the invasion, वो गए रशियन कॉन्सुलेट में चेन्नई। तो वहां उन्होंने कहा कि भाई यूक्रेन और रशिया में जो हिस्टोरिक टाइज है वो रशियन ऑर्थोडॉक्स चर्च के इतिहास से चला आ रहा है, और ये ज़ेलेंस्की कौन होता है, उसका रेजीम, ज़ेलेंस्की रेजीम कौन होता है टू सेवर दोस टाइज, टू कट दोस टाइज along with reactionary forces। ये पढ़ के मतलब आप, ये कुछ ऐसा है कि जैसे अमेरिका में कोई बैठ करके अगर कल बोलेगा कि ये बताइए भारत जो है वो हमेशा हमेशा से हिंदू देश रहा है, और ये कौन होते हैं ये अर्बन नक्सल की आकर के इतने रिएक्शनरी फोर्सेस के साथ, कांग्रेस जो है वो अर्बन नक्सलों के साथ मिला करके वो हिंदू देश में हिंदू फोबिया फैला है। आप इसको सुनेंगे तो यू लाफ एट दैट, यू विल से व्हाट नॉनसेंस, बट व्हाट Mr. N. Ram just said is as preposterous, it is as shameful। और आप, मुझे ये लगता है कि जिसको अखंड भारत का प्रोजेक्ट और हिंदू राष्ट्र का प्रोजेक्ट समझ में आ रहा है, उसको क्यों नहीं अखंड रशिया का प्रोजेक्ट समझ में नहीं आ रहा, क्यों क्रिश्चियन रशिया का प्रोजेक्ट समझ में नहीं आ रहा। ये बात एक सोचने की बात है। और यहां मैं कहना चाहती हूँ कि अभी अभी हिंदू राष्ट्र के बारे में अक्टूबर लास्ट ईयर में मोहन भागवत ने स्पीच दिया, जिसमें उन्होंने कहा कि भाई हिंदू राष्ट्र की जो गाड़ी है, द कार इज एक्सेलरेटिंग, बिना इसमें ब्रेक है ही नहीं, इसमें सिर्फ एक्सेलरेटर है, पेडल है ही नहीं ब्रेक का, इट इज ओनली एन एक्सेलरेटर, एंड यू कैन आइदर कम एंड सिट इन द कार विद अस, आप मेरे साथ बैठ जाइए, एंड इफ नॉट देन अगर आप रास्ते में, इफ यू हैपन टू कम इन अ वे यू विल बी क्रश्ड, रास्ते में आ जाइए तो गाड़ी आपके ऊपर चला जाए। नॉट न्यू, मोदी बोला ही था कि भाई पपीज, इफ पपीज कम अंडर द कार आई डोंट केयर, the same thing, accelerating car is going to go towards Hindu Rashtra. So I think that we who are trying to fight that Hindu Rashtra, in spite of being threatened by being crushed by that car, we are not accepting that as some given. In the same way, we should not be asking Ukraine to say, please surrender to this accelerating car of Russian imperialism because, you know, it's nicer for the whole world. It's just very, it's just very annoying that you people are going on fighting, prolonging this war. पूरे दुनिया को बहुत परेशानी हो रहा है, आप प्लीज बंद कर लीजिए लड़ना। तो ये कुछ वैसा है
ये भी सोचने की बात है कि when you support that kind of Akhand Russia or Christian Russia project, you are enabling, you are emboldening those who are fighting for Akhand Bharat here. You're making it normal in the world. Likewise, if you don't protest against China saying, oh, Islam has to be of Chinese character inside China, then you are emboldening, you are allowing, you are creating a normalcy for RSS to say Muslims have to be Indianized and Indian culture is Hindu culture. So I think that, and the other thing is, that we need to, so what is democracy that we fight for? We should be rejecting this binary of, जैसे रामज़ादा हरामज़ादा, वैसे रशिया का है कि भाई आप या तो रशियन है या आप नाज़ी हैं और शैतान हैं. अगर आप अपने आप को यूक्रेनियन कहते हैं, then you are a Nazi, you are a शैतान. Exactly like Golwalkar said, that if you identify as Tamil, if you identify as Dalit or OBC or a woman, you are टुकड़े टुकड़े. अब तो टुकड़े टुकड़े हैं, indivisible Indian whole है. आप अपने आप को पाकिस्तानी कह सकते हैं, कैसे कह सकते हैं, बांग्लादेशी, अफगान कैसे कह सकते हैं, नेपाली कैसे कह सकते हैं, ये सब टुकड़े टुकड़े हैं, ये सब it's all. So one whole is Hindu राष्ट्र which is अखंड. Okay? So ये चीजें समझने की बात है कि दुनिया में जो लड़ाई है और हमारे यहाँ जो लड़ाई है वो अलग अलग लड़ाई नहीं है. और एक लड़ाई को हम कमजोरी से लड़ेंगे तो हम अपनी लड़ाई को भी कमजोर करेंगे. And so I'm going to take whatever little time I have left to make 5 points, 5 brief points in front of you. The first thing I'm going to say, I know there are various false binaries which I'm going to, reject. So the first I'm going to say, again very provocative, I'm going to say we should drop the binary of capitalism versus socialism. I know there's going to be a huge outcry tomorrow on social media, whatever in the bubble that we live in, but I'm going to say it nevertheless. मैं क्यों कह रही हूँ कि कैपिटलिज्म बनाम सोशलिज्म की बात रहने दीजिए. मैं इसलिए कह रही हूँ because we should not be talking about systems. We should not be asking ourselves, is this system better or that system better? Is this system less bad and that system more bad? Which is the lesser evil between this and that? Doesn't matter. The point is we should be talking about human beings, not systems. We should be talking about what are the minimum standards which allow human beings to make democracy every day. बर्टोल्ट ब्रेश्ट ने कहा था कि सिर्फ ब्रेड की जरूरत नहीं, ब्रेड ऑफ जस्टिस होना चाहिए. सिर्फ रोटी नहीं, न्याय की रोटी. You want bread? Also bread of justice. Equally. Both are needed every day. So people people are not allowed to exercise democracy on one day. That election or revolution. Those are the 2 times you have the chance to say or do something. And rest of the time, you just, agree to whatever the government says. The state is going to say, I'm acting on your behalf, and you just say, yes, sir. No. Democracy is something that is made every day. When people organize, when they argue with each other, when they protest, when they are loud and unruly, and when they make mistakes. Every mistake that people make when they are trying to do something better, that will lead to something, they learn from that. But it cannot be a state which says, I'm going to do all the decisions, good decision, bad decision, sab kuch I'm going to decide whether or not people agree. That is not something we should be interested in. So whether it is in capitalism or in whatever calls itself socialism, why should we say, everywhere we should say how democratic is it? तो कितना लड़ने की जगह है बेहतर दुनिया बनाने के लिए. कोई नहीं कह रहा है कि liberal, when I say liberal democracy, people say, that means, you're saying that's it, end of history. Liberal democracy is the maximum. No, liberal democracy is the barest minimum. It's the absolute rock bottom. But the point is that if you take away that rock bottom, then what are you leaving people with? At least वहां से लोग build करें, ज़्यादा democracy के लिए लड़ते जाए. लड़ने की जगह है कि नहीं? अगर
लड़ने के नाम पे पहले क्रांति हो जाए और क्रांति के बाद लड़ने का डब्बा बंद कर दिया जाए। अब नहीं लड़ सकते हो, अब तो हम सत्ता में है ना, तो आप सत्ता में। अब कहोगे नहीं, बट आई डोंट थिंक यू आर डूइंग द राइट थिंग डूइंग, यू आर एन एनिमी ऑफ द स्टेट। दैट शुड नॉट बी द केस, दैट्स इट। सो that's the first binary which I want to get rid of. The other is the binary between common good and individual good. कि larger common good and individual, ये भी बहुत फेमिलियर है, ये भी इससे पहले वाले बाइनरी से जाके जुड़ता है, जहां कहते हैं कि भाई समाजवाद तो सबके लिए काम करता है। चाइना तो बताइए खाना खिला रहा है, शेल्टर दे रहा है, गरीबी मिटा रहा है, और इंडिया में ये सारी चीजें नहीं है। So the point is that if people are able to have food and shelter and medicine and so on, then obviously they are doing something for the common good. So what if some individual rights are violated? Likewise, you will have people in America saying we have all the individual rights. So what if people don't have food and medicine and this and that? But the point is that this is a completely false binary. बात ये है कि अगर मेरा पेट नहीं भरा है तो मैं क्या बढ़िया से एक बेटर फ्यूचर के लिए, एक बेटर दुनिया के लिए लड़ पाऊंगी? मेरा पेट ही नहीं भरा है, मेरे बच्चे का पेट नहीं भरा है, मैं उसका पहले सोचूंगी कि मैं कैसे आगे का सोचूं, मेरा इमेजिनेशन, मेरा दुनिया कैसे होना चाहिए, बेहतर दुनिया के लिए लड़ने लायक मैं तो बच नहीं रही हूं। Somehow even if I fight, I will be fighting to eat. Beyond that food, it's difficult for me to imagine anything. Absolutely true. But you tell me, अगर मेरा पेट भरा, if my stomach is full, if I don't have hunger, what should I do with my energy? I'm getting really good food. बढ़िया सा मेरा पेट भरा है, मुझे क्या सोचना चाहिए? मुझे तो ये सोचना चाहिए कि अब मेरा पेट भरा है, अब मैं सोच सकती हूँ कि मुझे कैसी दुनिया चाहिए. I will have the time, I'll have the time to make a union, to organize, to argue with my comrades and friends, and to form another party, and to basically think my own ideas and work on those ideas. On the other hand, if you're told कि भाई choose between food and freedom, I gave you food, now don't ask for freedom. How dare you ask for freedom? You're already free. हम तो freedom में रह रहे हैं. भाई आपने कैसे कह दिया भाई China is a free country? How dare you say you're not free? They're already free. हम तो freedom जीत चुके हैं. ये अगर कोई कहेगा कि खाने को दे रहे हैं इसलिए जो है वो माने फ्रीडम का भूख मत करो, ये गलत है. Justice and bread of justice, equally important. So I think that the daily participation of people, it's not about what kind of state, what the state can call itself anything. Nazis call themselves socialist. Okay? So we should not be worrying about what is the name. We should be worrying about what are people able to do there or not do there. That's the big issue. And तीसरा binary जो है वो है national versus international. तो कहीं हमारा national priority और international duty. तो international चीज हमारे national priority को गड़बड़ ना करे. Totally false binary. क्यों? क्योंकि ये जो international और national वाली बात है, ये actually हमारी solidarity को बहुत कमजोर करता है. And because it weakens our solidarity, it weakens our fight in our own country as well. Why is that? It is because, just think about solidarity for a moment. If I say, it's very simple. We should all be able to say that we are on the side of people fighting for democracy against any oppressor. Equally so, जिस भी एक उत्पीड़न के खिलाफ आप लड़ रहे हो, दुनिया में कहीं भी लड़ रहे हो, मेरे पास खुले दिल से आपके लिए सपोर्ट होना चाहिए. मैं आपके लिए क्या कर सकता हूं पूछ के, I should do whatever I can to work for you. Instead, if I say, that's what internationalism was supposed to mean, right? Internationalism में conditions apply करके नीचे नहीं लिखा हुआ है, where you say that internationalism, yeah, but if I find time from my national priority, internationalism good, but so sorry, I'll say that I'm with you, but your oppressor happens to be my oppressor's friend's enemy. Got that? It sounds like as difficult as explaining वो तमिल में वो जो relationships है, किसका cousin का किसके साथ क्या है, वो वैसा ही है. आपका दुश्मन मेरे दुश्मन के दोस्त का दुश्मन है, इसलिए मैं नहीं लड़ सकता आपसे उतना ज्यादा. मैं आपसे solidarity victory.
Because if you win, then मेरे दुश्मन का दोस्त का दुश्मन कमजोर हो जाएगा और उससे मेरा दुश्मन मजबूत हो जाएगा. This is a weird calculation. Who does that? It's so, can you make sense? इस पे सड़क पे जाके किसी को बोल के देखो, but can they understand this? What complete nonsense. We should simply be able to say that the victory for any people in one place is victory for us all. The injustice for one person is injustice for us all. And what used to be good about the left before it got broken was that it was able to say this simply. तो रोटी न्याय की रोटी भ्रष्ट क्यों बोल सकते थे? क्योंकि वो उस मिजाज के थे, तो वो इतना सिंपली बोल पाए. और आज हम नाप तोल रहे हैं कि भाई कितना जस्टिस, कितना ब्रेड, कितना ये, कितना वो, क्या है, क्या मतलब है इससे? और द नेक्स्ट वन which I want to talk about is West versus the rest. तो ये जो चीज है कि West versus rest, whenever we see this in our own way, we who are fighting for democracy, I'm not just saying left, anybody, if we think about the world as West versus rest, we are helping those tyrants like Putin who try to say that they are the rest fighting against the West. So whether we say it or whether America says it or whatever, these are equally helping Putin. We should stop saying that. Everybody should stop saying that. Instead of this binary, the truth is something different. The truth is that we should be able to recognize oppression wherever we see it. We should, instead of trying to say that, just give me a second, one second. So instead of trying to say that, West is better or non-West is better, we should be able to see the connection between Trump in America and Putin in Russia and Modi in India, Xi Jinping in China. There are many connections if we allow ourselves to see it. But if we put a formula first and we try to fit the facts to that formula, then we can't succeed. हम नहीं कर पाएंगे ठीक से. और इसमें जो सामने है उसको सामने सरल शब्दों में बोलने का, just naming a spade, this should be our strength, this should be absolutely our trademark. So for instance, let me tell you कि this whole business about internal and external, about national and international, the problem with that is that any internal lack of democracy is actually doing both internal harm and external harm. मैं उदाहरण देती हूँ आपको, एग्जाम्पल देती हूँ कि मानो चाइना जो कर रहा है, उइगरों के साथ वो कंसंट्रेशन कैंप में डाल रहा है और कह रहा है मैं वॉर ऑन टेरर कर रहा हूँ. ये भी तो आपका वेस्ट वर्सेस रेस्ट कहाँ से है? भाई वेस्ट की भाषा चाइना बोल रहा है. You are saying when I criticize China, I'll be told that no, you're speaking of imperialist language. But China is speaking an imperialist language by saying I can lock people up because they had a dadi because of war on terror. Who is talking the language of war on terror? China is. Xi is. So our inability to call a spade a spade. The other thing is that what damage does China's damage, I know many of my friends who criticize China. But if you notice, they'll say everything about China. बहुत खराब है, ये किया, वो किया. But वो वहाँ जाके रुक जाएंगे कि China ये सारी गलतियाँ, how much do they damage socialism in China? इससे जो है वो माओ का सपना कितना नीचे गिर गया, socialism कितना खराब हुआ, कितना नहीं खराब. मुझे हो सकता है इससे परेशानी, मैं लेफ्ट की हूँ, ठीक है, it matters to me. What does it matter to the person being killed in a concentration camp or locked up in a jail and never going to see the light of day, whether it is being done in the name of socialism or not? What difference does it make to them? So we should be, this whole idea, we should be able to call China, describe the Chinese state in terms of the harm it does. It is not enough to say, okay, it's state capital. USSR के बारे में भी यही हुआ. बहुत सारे ट्रॉट्स्कीइस्ट वो यही कहते थे कि चलो वो सोशलिज्म है ही नहीं, वो तो स्टेट कैपिटलिज्म है. So if it is state capitalism, then I don't have to worry about it. It's not my responsibility anymore. I've given it a label and now I can forget about it. But what is its impact on people in the Eastern Europe? What is China's impact in our neighborhood? We're not talking about that.
So we should talk about it. We should say it's an authoritarian state. I'm going to do something very naughty. I'm going to share with you a phrase which I found very funny, which was, my very dear comrades and friends have just used it about China. After पूरा गिना दिया कितनी खराब चीजें चाइना ने किया. After that they are saying, China is slowly growing into a capitalism with Chinese characteristics. अरे यार, मतलब चाइनीज को क्यों गाली दे रहे हो? चाइनीज बेचारे ने क्या किया है? चाइनीज जो है वो चाउमीन है, चाइनीज उस तरह से आप कर रहे हैं जैसे मतलब आप कह रहे हैं ना, like you're saying Chinese चाउमीन. You are saying Chinese capitalism. Why are you associating the people with that form? Instead, you should be saying this whole idea that how much capitalism is there and how much socialism is there. It is like saying how many angels can dance on the head of a pin, which the medieval monks used to debate that. Stalin जो है वो 70% socialism था, 30% anti-democracy. What is this nonsense? किसको वो गणित से मतलब है? You say what is the harm that is being done, and you should, if you're talking about China, you should say it is not an ordinary capitalism. Ordinary capitalism जो है वो आपका अमेरिका में है. अमेरिका में भी हमारे यहाँ भी जो capitalism है, fascists are trying to make it fascist. But it is not an ordinary capitalism in China. It is a capitalism, if at all you want to say something, say it's a capitalism with fascist characteristics. Say it's a capitalism with Islamophobic characteristics. It's a capitalism with imperialist characteristics. That is how you should describe it, if at all. The final point that I want to make is about villains versus heroes. तो हमारे जो कहानियां हैं उसको बहुत पसंद करते हैं. तो उसमें विलन होते हैं हमारे स्क्रिप्ट में और हीरोज होते हैं. प्रॉब्लम ये है कि अगर हम विलन और हीरो तय कर दें पहले से, तो sometimes the facts don't fit our story. What do we do then? Say America. America talks about, oh, we are the bastion of democracy. कितना बढ़िया लोकतंत्र रहे हैं. मैं, if you want to, one person whom I deeply admire these days and I enjoy listening to because he's very, he makes you think, is the historian Timothy Snyder. So he keeps saying this, that this is a, when America tells itself a story that we've always been a democracy. When EU nations tell themselves, oh, we were wise countries. After the World War, we decided peace was better and we stopped waging war. He says, no, you all were empires and you waged wars till you lost them. आप तब तक वॉर करते रहे तब तक जब तक आप हारे. और आप डेमोक्रेसी कहाँ थे? अमेरिका में डेमोक्रेसी कहाँ था जब आपका सेग्रीगेशन था, स्लेवरी था, ये सारी चीजें आपका अभी जाके खत्म हुआ, तो उसमें आप कहाँ की डेमोक्रेसी? दूसरा फेरी टेल ये है जो हम अपने आप को कहते हैं कि भाई स्टालिन हीरो, हिटलर विलन, और किसी ने अगर गलती से कुछ कह दिया तो हमको पहले मियाँ कल्पा कहना पड़ेगा कि स्टालिन को हम क्रिटिसाइज तो कर रहे हैं, but he's not as bad as Hitler. Because तलवार बांध के बैठे हुए लोग कहने के लिए कि कंपेयर कर दिया स्टालिन और हिटलर को. मैं ये कह रही हूँ, हिटलर से कम बुरा होना, it's a very low bar, okay? To say I'm a little bit better than Hitler. Please, is that your USP? That's going to be your marketing campaign? What on earth? Okay, that's your PR campaign. Please. And how is that any point? Which is why I'm saying instead of making it a competition, who's more democratic, who is more, who is better, all of that, it shouldn't be that. It should be about what kind of harm is done. And if we say, and I'm nearing the end, I'm presuming I'm near the, or have I crossed the half an hour mark? Yeah, I have crossed it, I'm so sorry. I will finish up right now. So I just want to say that, look, history is something we should learn from. And if we want, this is my last word, if we want America to stop, the American far right says we won't teach racism in our colonialism or history or slavery in our classrooms. बात गई, मने बीत गई, ठीक है, पुरानी बात है, उसको मत ये करें. तो रात गई, बात गई. So the people who are
fighting against racism there are demanding. No, you have to teach this in your schools because that will keep democracy alive. Talking about it today does not mean that you are going to weaken our nation or our country and our democracy today. Similarly, we want the Sangh Parivar and those who are, we want not Sangh Parivar, but we want people in India to confront our complicated history and not make it a simple story about Muslims versus Hindus, right? So how can we do that? If we are not willing to visit our lovely fairy tale of Stalin defeated Hitler in the Great Patriotic War and how wonderful, and after all, so what in 1930s if he killed a few million people? Because had he not done that, had he not starved a few million people, USSR wouldn't have been strong enough to defeat Hitler. We have no idea who would have defeated or not defeated. We do know, however, we tell this beautiful story कि fascism के बारे में डिमिट्रोफ ने बताया कैसे लड़ना है. बहुत अच्छा. क्या आप ये भी मान रहे हैं कि भाई वही डिमिट्रोफ जब स्टालिन और हिटलर का पैक्ट हो गया 1939 में, भागे भागे मॉस्को गया और पूछा मैं कैसे समझाऊं पूरे कॉमिंटर्न को. उसको कहा गया तुम जाके समझा दो कि कल तक हम कह रहे थे that fascism is not ordinary imperialism or capitalism and everybody has to unite to fight it. आप ना अभी वापस जाके बोलो नहीं नहीं ये imperialisms में लड़ाई. Hitler is invading a series of countries. It's just a fight between imperialisms and communists have to watch. Total confusion on all sides. Comintern countries don't know what to do. Our friends in India also were confused on that account only, 1942 confusion. But there were some brave people. If we are talking about bravery and anti-fascism, talk about the Dutch communists, who in spite of this diktat from the Comintern said go to hell, and they held one of the only non-Jewish demonstrations and strikes in the port of Amsterdam, against the segregation and deportation of Jews. They were the only non-Jews to do that. And they paid for it. Most of them were arrested, possibly killed. They were courageous enough to do that. Standing up to your friends sometimes requires more courage than standing up to your enemies. Standing up to enemies is easy because you have a lot of crowd behind you. Standing up to your friends, not that easy. So I just wanted to say that, we should be confronting our real history, and we should sort of think about our world without the false binaries. We don't have all the answers. It's scary to not have the answers, to not be sure, but it is better than imagining that you have all the answers and then silencing inconvenient questions. অনেকক্ষণ ধরে বললেন উনি। আমি নিজের কথা জুড়ে না দিয়ে আমি অরিককে ডেকে দিই, অরিক বলুক 30 মিনিট। এমনিতে যে বিষয়ের উপরে আলোচনা, বিষয়টা তো খুব গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক আজকের অবস্থায়। তো মজদুর মুক্তি এই বিষয়ে আলোচনার ব্যবস্থা করেছে, তার জন্য অবশ্যই ধন্যবাদ, এবং সেখানে এই বিষয়ে আমাকে বলার জন্য ডেকেছেন, তার জন্য আরও একবার আমি ধন্যবাদ জানাচ্ছি। এখন সমস্যা একটা হলো, সেটা হচ্ছে যে কমরেড কবিতা যে বিষয়গুলো বলে গেলেন তার মধ্যে বেশ কিছু প্রভোকেশনও আছে। তো যাই হোক, তো সেই প্রসঙ্গে আমি খুব যাচ্ছি না আর কি, মানে আমি একটু আমার কথাই বলতে চাইছি এই বিষয়ে। কারণ মানে এত বিষয়কে আমরা যদি ধরতে গেলে সমস্ত বিষয়গুলো সম্পর্কে একটা দৃষ্টিকোণ তৈরি করা দরকার আছে আর কি। মানে ইতিহাসের যখন বিশ্লেষণ হয় তখন সেই বিশ্লেষণে একটা দৃষ্টিভঙ্গিও গুরুত্বপূর্ণ বিষয়, আবার ফ্যাক্টগুলোকেও যখন আমরা নির্দিষ্ট অবস্থার পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করি তখন হয়তো একটু অন্য সিদ্ধান্তে আমরা পৌঁছেও যাই। তো সেই কারণেই সেইখানে ঠিক কি হয়েছে, কি করা যেতে পারতো, কি করা যায় সেই বিষয়ে একটু পরেই আলোচনা করব। কিন্তু যেখানে
উদ্যোক্তারা যে প্রসঙ্গের অবতারণা করেছে সেই সম্পর্কে একটু আলোচনাটা শুরুতে আমি করতে চাইছি। তবে একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে আলোচনা, বিশেষ করে আমরা যে সংগঠন করি বা যেভাবে ভাবি, তাতে চীন বা কোরিয়াকে আমরা সমাজতান্ত্রিক কোনো দেশ বা এই মুহূর্তে কোনো সমাজতান্ত্রিক বিকল্প চীন এবং কোরিয়া থেকে পাওয়া যাচ্ছে বা কোনো দেশ থেকে পাওয়া যাচ্ছে এরকমটা আমরা মনে করি না। এবং একটা কথা এখানেও যেটা বলা যায় যে আসলে গণতন্ত্র এবং বৈষম্য, গণতন্ত্রের সম্প্রসারণের সাথে বৈষম্যটা কিন্তু একভাবে যুক্ত। মানে যদি ধরি যে চীনে আজকে কেউ বলবে গণতন্ত্র নেই, এটা সমস্যা, কিন্তু সমাজতন্ত্র আছে, ব্যাপারটা কিন্তু তা নয়। যদি আমরা চীনের বৈষম্যের নিরিখেও দেখি, সেটা হচ্ছে যে মানে লাস্ট আমি দেখছিলাম যে গিনি কোএফিসিয়েন্টের যে একটা সূচক আছে, সেই সূচকে কিন্তু চীনের সেটা হচ্ছে 0.34। মানে 1 যদি হয় তাহলে হচ্ছে চূড়ান্ত কেন্দ্রীভবন, 0 হলে চূড়ান্ত সাম্য, আর 0.34 মানে কিন্তু প্রায় 34 ভাগের মানে 1 ভাগ কিন্তু বৈষম্য। মানে একদিকে যদি এক অংশ থাকে এবং বৈষম্যের লেভেলটা হচ্ছে প্রায় এরকম যে 1 এবং 0-এর মাঝখানে 34, মানে প্রায় মাঝামাঝি জায়গায় সেটা থাকছে। মানে একটা ব্যাপক বৈষম্য, যেটা জার্মানির ক্ষেত্রে আরেকটু বেশি 0.46 এরকম, আমেরিকার ক্ষেত্রে 0.50 এরকম হয়ে যাবে। তার মানে চীনের ক্ষেত্রে কিন্তু বৈষম্য নেই, সমাজতন্ত্র আছে। মানে সমাজতন্ত্র বলতে আমরা যেটা বুঝি সেটা চীনে ঠিকই আছে, কিন্তু গণতন্ত্র নেই, ব্যাপারটা তা নয়। মানে আমি এটা জাস্ট মানে উল্লেখ করে রাখলাম যে আসলে প্রশ্নটা হচ্ছে যে গণতন্ত্র এবং সমাজতন্ত্র নিয়ে যখন আমরা আলোচনা করি, আসলে দুটো জিনিস আলাদা। এটাকে আমরা যদি বাইনারিতে ফেলি বা একটা নির্দিষ্ট ক্ষেত্রে আমরা যদি মানে একটার সাথে আর একটাকে রিলেট সরাসরি করিয়ে দিই, তাহলে সমস্যা। কারণ সমাজতন্ত্র একটা বিশেষ ব্যবস্থা যেখানে একটা নির্দিষ্ট শ্রেণীর স্বার্থে কাজ হয়। একটা শ্রেণী মানে অন্য শ্রেণীর যে কর্তৃত্ব, সেই কর্তৃত্বকে দমন করে একটা নতুন ব্যবস্থা গড়ে তোলার একটা প্রক্রিয়া। আর গণতন্ত্র যদি বলি, গণতন্ত্র হচ্ছে একটা শাসনের রূপ। মানে ধরুন আমরা এখানে আলোচনা করছি, আমি বলছি, আপনারা সবাই শুনছেন। কেউ বলতে পারে যে এখানে এই তো আমার তার মানে শাসন আছে, ব্যাপারটা কি তাই? নাকি আমরা মানে এখানে একটা ঠিক হয়ে আছে যে আমরা সবাই মানে একজন বলবে, সবাই শুনবে, তারপরে তারা তাদের মতো করে ঠিক করবে। এটা একটা মানে কি বলা যায় যে এটা ঠিক ভোট দিয়েও ঠিক হয়নি, এটা কোনোভাবে সবাই মিলে এসে ঠিক করেছে তাও হয়নি। এটা একটা ন্যাচারালি ঠিক হয়েছে যে একদল উদ্যোক্তা তারা ঠিক করেছেন যে হ্যাঁ এইভাবে সভাটা হবে, এবং সবাই সেটা মেনে নিয়েছেন এবং সেইভাবে তারা এসেছেন। এর তার মানে কি অ্যাকসেপ্টেন্সটা এখানে আছে বলেই আপনি এসেছেন, তাছাড়া আসতেন না। তাহলে তার মানে কি যে আসলে আমরা কি গণতন্ত্র বলতে কি আমরা শুধু সংসদীয় গণতন্ত্রের কথা বলতে পারি? তা তো নয়। আসলে এখানে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে মানে গণতন্ত্রেরও যে বিভিন্ন ধরন আছে, কিন্তু তার মধ্যে গণতন্ত্র বলতে আমরা কি বুঝি সেই সম্পর্কে আসলে আমাদের চিন্তা ভাবনাটা পরিষ্কার হয়ে যাওয়া উচিত। মানে তাছাড়া সমস্যাগুলো অনেকটাই বাড়ে। যেমন ধরুন আমি লেনিন বলেছিলেন যে আমরা ফর্মাল ডেমোক্রেসিতে বিশ্বাসী নই। মানে তো ফর্মাল ডেমোক্রেসিতে বিশ্বাসী নই তার মানে কি? তাহলে প্রকৃত গণতন্ত্র বলতে কি বুঝি আমরা, সেটা একটা প্রশ্ন। তো সেখানে ধরুন আমরা এইটুকু জানি যে কথাটা বললাম যে শাসনের একটা রূপ যেখানে জনগণের অংশগ্রহণের একটা বাহ্যিক স্বীকৃতি আছে। বুর্জোয়া গণতন্ত্রেও এটা আছে, যে স্বীকৃতিটা আছে যে রাষ্ট্রের কাজের পরিচালনার ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ এর একটা স্বীকৃতি আছে। এখন প্রশ্ন হচ্ছে বুর্জোয়া রাষ্ট্রে সেটা কিরকম, আর সমাজতান্ত্রিক রাষ্ট্রে সেটা কিরকম হবে বা হয়েছে। অনুশীলিত সমাজতন্ত্র সেটাকে কিভাবে প্রয়োগ করেছে, বা আমরা যে এখন যদি আমরা সমাজতান্ত্রিক আন্দোলনের যারা কর্মী তারা কিভাবে বিষয়টাকে দেখি বা দেখব, সেটা বিচার্য বিষয়। এবং সেখানে যদি আমরা বলি যে আসলে গণতন্ত্র বিষয়টাকে যদি আমরা এক কথায় বলি যে সেটা কখনো সংকুচিত হতে পারে কেন? কারণ এই যে বাহ্যিক স্বীকৃতির প্রশ্নটার কথা আসছে, কারণ তার মানে কি যে আমার একটা আনুষ্ঠানিক স্বীকৃতি আছে যে আমি যেমন আমাদের দেশে
আমরা ভোট দিয়ে একটা ব্যবস্থা তৈরি করি, আমরা ভোট দিয়ে নেতা মন্ত্রীদেরকে নির্বাচিত করি, বিভিন্ন প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান আছে, তার মানে গণতন্ত্র আছে কেউ যদি বলে। বা ওয়েস্টের কথা যেটা আসছে, ওয়েস্টে বিভিন্ন জায়গায় যে প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে ভোট দেওয়া, ভোট দিয়ে সেগুলোকে নির্বাচিত করা হচ্ছে, তারা শাসন করছে, এরকম একটা বুর্জুয়া গণতন্ত্রের যে আমরা রূপ দেখতে পাই সাধারণভাবে। আমি বুর্জুয়া গণতন্ত্র কথাটাকে খুবই কনসাসলি ইউজ করলাম। সেটা হচ্ছে যে তার মানে কি, যে একটা প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা যেটা বুর্জুয়া গণতন্ত্রে কিন্তু আছে। কিন্তু যদি কেউ বলে যে না, বুর্জুয়া এই প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা ছাড়া কি বুর্জুয়া সমাজ টিকতে পারে, এটার হ্যাঁ এবং না দুটোই উত্তর হবে। বাইনারিতে বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে দাম্ভিকভাবে আমাদেরকে বিষয়টা দেখতে হবে, যেটা মার্ক্সবাদ বলে। সেটা হচ্ছে হ্যাঁ এবং না। কিরকম? ধরুন টেম্পোরারিলি কিন্তু টিকতে পারে গণতন্ত্র ছাড়া। এবং আমরা দেখেছি যে যখন পুঁজিবাদের বিকাশ ঘটছে, পুঁজিবাদের বিকাশের সময় সামন্ততন্ত্রকে পরাজিত করে ঐতিহাসিকভাবেই যদি আমরা দেখি, তখন দেখবো অনেক সময়ই কিন্তু পুঁজিবাদীরাই নিরঙ্কুশ রাজতন্ত্রের ওপরে তাদের ক্ষমতা ছেড়ে দিয়েছে। কারণ তখন তাদের প্রয়োজন ছিল যে ওই রাজার অধীনেই পুঁজিবাদের যে বিকাশের স্পেসটাকে তৈরি করে নেওয়া। কিন্তু যখন দেখা গেছে যে না, সত্যি সত্যি একদিকে শ্রমিক শ্রেণীও পরাজিত, অন্যদিকে সামন্ততন্ত্রও কিছু ঘটেছে, তখন কিন্তু একভাবে পার্লামেন্টারি ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তারপরেও সেটা চলে গেছে। ইতিহাসে কিন্তু যদি আমরা দেখি যে একবারে পার্লামেন্টারি ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়নি। কিভাবে হয়েছে? ফ্রান্স হচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ। বারবার করে রাজা ফিরে এসছে। এমনকি যে আপনারা যদি সবাই পড়েছেন নিশ্চয়ই, জানেন নিশ্চয়ই যে এই যে অষ্টাদশ ব্রুমেয়ার, যেটা লুই বোনাপার্টের অষ্টাদশ ব্রুমেয়ার, সেখানে কিন্তু দেখানো হচ্ছে যে আবার লুই বোনাপার্ট প্রেসিডেন্ট থেকে রাজা হলেন। মানে রাজা হচ্ছেন কিন্তু সবাই। এবং যে সর্বজনীন ভোটাধিকারটা প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্বের যে কথা বুর্জুয়া গণতন্ত্রে বা ফরাসি বিপ্লবের ক্ষেত্রে যে বিষয়টা ছিল, তো সেই জায়গা থেকে কিন্তু আবার ফেরত এলো রাজতন্ত্রে। 3 বার কিন্তু সেটা ঘটেছে। এবং কখন সর্বজনীন ভোটাধিকার বিভিন্ন রাষ্ট্রগুলোতে প্রতিষ্ঠিত হচ্ছে? যখন কিন্তু রাষ্ট্র হিসেবে, বুর্জুয়া রাষ্ট্র হিসেবে, যে রাষ্ট্রের মূল ভিত্তি যদি আমি বলি, যেখানে মিলিটারি এবং ব্যুরোক্রেসি এটা একেবারে প্রতিষ্ঠিত, যার ওপর দাঁড়িয়ে কিন্তু আসলে জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থাগুলো তৈরি হচ্ছে। যখন সেটা নির্দিষ্ট, তার উপর দাঁড়িয়ে কিন্তু জনপ্রতিনিধিত্বটা নির্দিষ্ট। তার আগে কিন্তু বারবার করেই দেখা গেছে যে এই সামন্ততন্ত্র, আমলাতন্ত্র এবং আপনার মিলিটারিকে কন্ট্রোল করার জন্য কিন্তু নিরঙ্কুশ রাজতন্ত্রের প্রয়োজন বুর্জুয়াদেরও হয়েছিল। তাই মানে বুর্জুয়া ব্যবস্থা মানে একটা বুর্জুয়া গণতন্ত্র, ব্যাপারটা এরকম নয়। আবার বুর্জুয়া যে শাসন, সেটা সবচেয়ে ভালোভাবে কিভাবে চলতে পারে, সেটা কিন্তু বুর্জুয়া গণতান্ত্রিক ব্যবস্থায়। কারণ একটাই, সেটা হচ্ছে বুর্জুয়াদের নিজেদের মধ্যে কিন্তু সেই কম্পিটিশন থাকে, এবং সেটাকে সমাধান করতে গেলে কিন্তু গণতন্ত্র লাগে, গণতান্ত্রিকভাবে তাদের সমাধান করতে হয়। ঠিক যেভাবে আপনারা যদি দেখেন যে যখন গ্রিকের যে গণতন্ত্রের কথা বলি, গ্রিস দেশের যে গণতন্ত্রের কথা বলি, নগর রাষ্ট্রগুলোর যে গণতন্ত্রের কথা বলি, সেখানে তো স্লেভদের গণতন্ত্র ছিল না, সেখানে স্লেভদের তো ভোটাধিকার ছিল না, ছিল তো স্লেভ ওনারদের। কিন্তু এখন সবার ভোটাধিকারটা আছে, ডিফারেন্সটা এখানে। তাহলে সেই জায়গা থেকে যদি আমি বলি যে আসলে আমি যখন পুঁজিবাদ এবং গণতন্ত্রের আলোচনা করব, বা সমাজতন্ত্র এবং গণতন্ত্রের আলোচনা করব, তখন গণতন্ত্রটার কতটা সংকুচিত বা প্রসারিত আমি সেটা আলোচনা করতে পারি। সেখানে জনগণের অংশগ্রহণ কতটা বাহ্যিক বা কতটা সেটা একেবারে কার্যকরীভাবে রয়েছে সেটা আলোচনা করতে পারি, কিন্তু দুটোকে এক পার করে দিতে পারি না। গণতন্ত্র এবং, কিন্তু তার মানে এটাও নয় উল্টো দিক থেকে যদি আমি বলি যে এর মানেটা আমি একেবারেই সিম্পলিস্টিক্যালি উল্টো করে দিলাম, সেটা হচ্ছে না, তার মানে গণতন্ত্র ছাড়াও কিন্তু সমাজতন্ত্র চলে, গণতন্ত্র ছাড়াও কিন্তু পুঁজিবাদ চলে। এখানে আপনারা একটা দিয়েছেন হাওয়ার্ড ফার্স্টের যে কথাটা, সেটা হচ্ছে যে সমাজতন্ত্র, রাশিয়ার সমাজতন্ত্র গণতন্ত্র ছাড়াই চলছে। তো সেই প্রসঙ্গে আমি আসছি একটু পরে। তো এই জায়গা থেকে যদি আমি বলি, তাহলে গণতন্ত্রের আজকে যদি আমি যখন গণতন্ত্রের কথাটা আলোচনা করছি, হ্যাঁ, তখন কিন্তু আমরা একবিংশ শতাব্দীর 2023-এ আলোচনা করছি। এবং এটাও কিন্তু প্রত্যেকটা ব্যবস্থার কিন্তু একটা বিবর্তন থাকে, একটা প্রগতি থাকে, এবং
মানুষের এই যে মানুষের চিন্তা ভাবনা চলাফেরা থেকে শুরু করে একটা অধিকার বোধ এই সমস্ত কিছুরই কিন্তু একটা প্রভাব থাকে। তো সেই জায়গা থেকে কি আছে, ধরুন 1917 সালে যখন রাশিয়ায় বিপ্লব হচ্ছে, তখন সারা পৃথিবীতে কোথায় সর্বজনীন ভোটাধিকার ছিল? কোথাও ছিল না। রাশিয়ায় যে বিপ্লব হলো, আচ্ছা রাশিয়ার প্রথম যে সোভিয়েত ব্যবস্থা হলো, সেখানে ধরুন প্রথম সবাই ভোটের ব্যবস্থাটা, এখন কেউ বলতে পারে যে সেটা কতটা রিয়াল ছিল, সেটা কতটা কার্যকরী হয়েছিল, সেটা একটা বিতর্কিত বিষয়। কিন্তু আমি এইটুকু বলে রাখছি, সেটা হচ্ছে যে যখন রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব হচ্ছে, তখন কিন্তু সারা পৃথিবীর কোথাও বুর্জুয়া ব্যবস্থায় কিন্তু বুর্জুয়াদের মধ্যেও কিন্তু সর্বজনীন ভোটাধিকার ছিল না, যেমন মেয়েদের ভোটাধিকার ছিলই না, সবাই জানে। তো এবং আমাদের ঔপনিবেশিক দেশগুলোর কথা তো আলাদা, ছেড়েই দিন। তাহলে কিন্তু তারপরে যে আবার বুর্জুয়া গণতন্ত্রের সম্প্রসারণটা ঘটলো, একই জায়গায় তার মানে থেমে নেই কিন্তু। ওয়েস্ট কিন্তু তখন যে জায়গায় ছিল, আজকে সেখানে থেমে নেই। ইস্ট কিন্তু তখন যে জায়গায় ছিল, আজকে সেখানে থেমে নেই। তার মানে হ্যাঁ, তখন যেটা লেনিনের একটা কথা আছে, দেখবেন লেনিনের যে লাস্ট একটা লেখা ছিল, সেটা হচ্ছে যে বেটার ফিউয়ার বাট বেটার বলে একটা লেখা আছে। তো সেখানে লেনিন একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে রাশিয়াতে বিপ্লব হয়েছে আজকে, তাই রাশিয়ার শ্রমিক শ্রেণী সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে অগ্রণী জায়গায় আছে। কিন্তু আজকালকে যদি জার্মানিতে বিপ্লব হয়ে যায়, জার্মান শ্রমিক শ্রেণী রাশিয়াকে কয়েক গুণ ছাপিয়ে চলে যাবে। তার কারণ কি? কারণ হচ্ছে রাশিয়ার যে নির্দিষ্ট অর্থনৈতিক, রাজনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, সেই কারণেই রাশিয়ার শ্রমিক শ্রেণী স্বভাবতই একটু পেছনের সারিতে আছে। মানে সেটা বিভিন্ন প্রশ্নকে ডিল করতে গিয়ে লেনিন এটা বলছেন। আমরা কিভাবে বলতে পারি? সেটা হচ্ছে যে রাশিয়ায় যখন বিপ্লব হচ্ছে, গণতন্ত্র সম্পর্কে ধারণাটা কি ছিল? রাশিয়াতে গণতন্ত্র সম্পর্কে ধারণাটা কি ছিল? চীনে যখন, এই দেশগুলোতে তো সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠিতই ছিল না, প্রতিষ্ঠিতই হয়নি। আর আজকে আমরা যখন ভারতবর্ষে আলোচনা করছি, তখনও যদি আমরা ঠিক রাশিয়ায় কি কি হয়েছিল, এক হচ্ছে তার চুলচিরা বিশ্লেষণে যাই যে ওগুলোই করতে হবে, আর অন্যটা যে না দেখো ওখানে এগুলো হয়নি মানে কত খারাপ, এইভাবে কিন্তু এই বাইনারিতে ফেলাটা ঠিক নয়। আমাদেরকে বস্তুকে বস্তুর মতো করে বিশ্লেষণ করা, ইতিহাসের যে বস্তুনিষ্ঠ বিশ্লেষণ, সেটা এটাই শেখায়। সেটা হচ্ছে যে তার একটা যুগের, তার একটা ঐতিহাসিক সীমাবদ্ধতা সব মিলিয়ে থাকতে পারে, কিন্তু ইতিহাস কিন্তু কখনোই তার প্রত্যেকটা খুঁটিনাটিকে ধরে তার মধ্যে বিচার করে ঠিকই, কিন্তু সেটার মধ্যে সীমাবদ্ধ থাকে না। ইতিহাস সমস্ত যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহের একটা নির্যাসকে বার করে। যেমন ধরুন, মানে প্রসঙ্গত বলি, সেটা হচ্ছে যে আজকে যখন আমরা গণতন্ত্র নিয়ে আলোচনা করছি এবং সমাজতন্ত্র নিয়ে আলোচনা করছি, না আমি এক কথায় বলে দিতে পারি, সেটা হচ্ছে রাশিয়ায় যা হয়েছিল বা চীনে যা হয়েছে, আজকে সেটা হবে না। কিন্তু সাধারণভাবে আমি এটা বলতেই পারি, পার্লামেন্টারি ডেমোক্রেসির থেকে সোভিয়েত গণতন্ত্র অবশ্যই উন্নত। কেন? তার দুটো কারণ আছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যে রাইট টু রিকল। এই যে বলে যে রাশিয়া নাকি ভোটাধিকারী ছিল না, এই যে বলা হচ্ছে যে গণতন্ত্র ছিল না, রাশিয়ায় নাকি কোনো নির্বাচন হতো না, কিচ্ছু হতো না, এই সমস্ত কিছু। মানে আমার মনে হয় যে এই বিষয়গুলো সম্পর্কে আরেকটু আমাদের গভীরে যাওয়া উচিত। তো আমি একটা স্টালিনের বক্তব্যের উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যে কেউ বলতে পারেন, সেটা সেই প্রসঙ্গে পরে আসছি, সেটা হচ্ছে যে স্টালিন একটা জায়গায় নিজে নির্বাচনে দাঁড়িয়েছে, তার একটা এলাকায়, সেখানে তিনি বক্তব্য রাখছেন যে তাকে তিনি ভোট চাইছেন। এটা কিন্তু 1936-এর কথা। ভোট চাইছেন, তিনি একটা কথা বলছেন, ভোট আমাকে দেবেন এই ব্যাপারে আমি নিশ্চিত, কিন্তু আরেকটা কথা বলছি, আপনাদের অধিকারের কথাটা বলছি। সেটা হচ্ছে যে আপনারা কিন্তু ফিরিয়ে আনার যে অধিকার, সেই অধিকারটাকে প্রয়োগ করতে পারেন। যাদেরকে নির্বাচিত করবেন তারা যে আপনার প্রতিনিধি, এবং তাদেরকে ফিরিয়ে আনার অধিকার যে আপনার আছে, সেইটা ভুলবেন না। তো এই যে রাইট টু রিকল, আজকে সারা পৃথিবীর কোনো একটা দেশে এখনো পর্যন্ত, কোনো পুঁজিবাদী দেশে নেই। প্যারি কমিউনে প্রথম তৈরি হয়েছিল, রাশিয়াতে সেটাকে কিছুটা তৈরি হয়েছিল, এবং রাশিয়ার যে ভোট হতো, সেই ভোটেও আমরা যদি দেখি 1936-এ যে ভোট হয়েছিল সুপ্রিম সোভিয়েটের নির্বাচন বা বিভিন্ন সোভিয়েটগুলোর নির্বাচনে, বলশেভিক যে প্রতিনিধি, সেই প্রতিনিধি কিন্তু ছিল মোটামুটি 45 থেকে 48% জিতেছিল। মানে ওখানে ভোট হতো, কিন্তু ভোটটা কোনো পার্টি অনুযায়ী হতো না, কারণ পার্টি একটা। এখন
তার মানে ভোট কিন্তু হতো। কেউ যদি বলে যে না ভোটই হতো না, তাহলে ব্যাপারটা কিন্তু তা নয়। কিন্তু সমস্যাটা কোথায়, তারপরেও কেন এরকম হলো? তো সেখানেও আরো কিছু বিষয় আছে। যেমন ধরুন অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে আজকে যেটা ঘটলো 20 বছর পরে সেই ঘটনাটার জন্য আমরা হয়তো তাকে দায়ী করলাম। যেমন যখন রাশিয়ায় মানে এই যে অনাক্রমণ চুক্তি বা এই প্রসঙ্গগুলো যেগুলো আসছে, যে রাশিয়ায় যখন 1945 সালের পরে যে অবস্থাটা তৈরি হলো, সেখানে দেখা গেল যে যুদ্ধের মধ্য দিয়ে 2 কোটি মানুষের মৃত্যু হয়েছে। শুধু রাশিয়ারই 18 কোটির মধ্যে 2 কোটি মানুষ হিটলারকে পরাজিত করার জন্য প্রাণ দিয়েছে। 2 কোটি সংখ্যাটা কিন্তু। তো কেউ বলতে পারেন যে না, এটা স্টালিন জবরদস্তি সেই মানুষগুলোকে ঠেলে দিয়েছিল যুদ্ধে, সেই জন্য মানুষগুলো প্রাণ দিয়েছে। কিন্তু সেটা তো 2 কোটি হতে পারে না 18 কোটির মধ্যে। যদি একটা সেই মানুষগুলোর যদি লড়াই করার সেই স্পৃহা না থাকতো, সেই রাশিয়ার জনগণের যদি সেই লড়াই করার স্পৃহা না থাকতো, তাহলে 2 কোটি মানুষ কখনো প্রাণ দেয় না। আমরা দেখেছি সাদ্দাম হোসেনের অবস্থা। সাদ্দাম হোসেনের ওপরে যে আমেরিকা আক্রমণ করেছিল সেটা ন্যায় ছিল তা তো কখনোই নয়। কিন্তু ইরাকের জনগণ যে সাদ্দাম হোসেনকে রক্ষা করলো না বা লড়লো না, তার কারণটা কি? এটা একটু ভাবতে বলবো। আসলে সেই জন্য গণতন্ত্র ব্যাপারটাকে যদি আমরা শুধুমাত্র কিছু অনুষঙ্গে বিচার করি, মানে কিছু কি বলবো ফর্মের মধ্যে বিচার করি, শুধু ফর্মে দেখলে হবে না, কোন ফর্মে আছে এটাকেও বিচার করতে হবে। সেখানে ধরুন আজকে হ্যাঁ বলতেই পারে কেউ যে গণতন্ত্র আজকে ধরুন আমরা ভোট দিতে পারি, সরকার নির্বাচিত হচ্ছে, বিভিন্ন জায়গায় আমরা কথাবার্তা বলতে পারি। কিন্তু দেখবেন যে ভারতবর্ষের ক্ষেত্রে বা সারা পৃথিবীর যে কোনো বুর্জুয়া গণতন্ত্রেই দেখবেন কোথাও কিন্তু যারা রুল করে তারা কিন্তু নির্বাচিত নয়। যারা রুল করে আসলে, ওই লেনিন একটা কথা বলেছিল, সেটা হচ্ছে রাষ্ট্র বিপ্লবে দেখবেন, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি পেছন থেকে রুল করে, যারা রুল করে তারা সামনে আসে না। যাদেরকে আপনারা সামনে দেখছেন তারা কিন্তু আসলে প্রতিনিধি হিসেবে থাকে। তো পার্লামেন্টকে যে বলেছিল টকিং শপ, তার কারণ কি, যে কথাবার্তা এখানে অনেক কিছু হয়, কাজটা কিন্তু এখান থেকে হয় না। আজকেও আপনারা দেখুন যে পার্লামেন্টে যা কিছু আলোচনা হচ্ছে বা পার্লামেন্টে যখন আলোচনা হয়েছে সেগুলোই সব কার্যকরী হচ্ছে, ব্যাপারটা তাও হয় না। তাহলে আসলে বুর্জুয়া গণতন্ত্রের একটা নির্দিষ্ট মানে আছে। হ্যাঁ, সমাজতন্ত্রের ক্ষেত্রে কি বলা যেতে পারে? তার মানে আমি এটা বলছি না যে সমাজতান্ত্রিক যে দেশগুলো ছিল বা যে দেশগুলো প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে গণতন্ত্রের সমস্যা ছিল না। আমি প্রথমেই বলেছি যে সমস্যাটা থাকাটাই স্বাভাবিক, না থাকাটাই অস্বাভাবিক। তার কারণ হচ্ছে যে সেই দেশগুলোতে কিন্তু আজকে আমরা যে গণতন্ত্রকে দেখছি সেটা তখন কিন্তু কেউ চোখেই দেখেনি। যে দেশগুলোতে বিপ্লব হয়েছে, রাশিয়ায় জারকে হটিয়ে বিপ্লব হয়েছে, চীনে একটা বলা যেতে পারে ওয়ার্ল্ড অর্ডার হটিয়ে বিপ্লব হয়েছে, এবং সেখান থেকে যা ঘটার ঘটেছে। এবং রাশিয়ায় এই যে তার পরবর্তীকালে যে আন্তর্জাতিক পরিবর্তনগুলো ঘটছে, যেমন ধরুন একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে যখন আপনার ওই জার্মানিতে ওই দেওয়াল দেওয়া হচ্ছে, যে পূর্ব জার্মানি পশ্চিম জার্মানিকে ভাগ করে দেওয়া হচ্ছে। আচ্ছা, সেটা কখন হলো? সেটা কি স্টালিনের সময় হয়েছিল? স্টালিন তখন নেতা ছিলেন। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কি জার্মানি ভাগ হয়েছিল? ওইভাবে ভাগ হয়েছিল, কিন্তু দেয়াল দেওয়া হয়েছিল না। নিস্তালিনীকরণ রাশিয়াতে যখন চলেছে তারপরে ওটা ঘটেছে। যখন রাশিয়াকে আমরা বলি সামাজিক সাম্রাজ্যবাদী দেশ, তখন সেটা ঘটেছে। আজকে চীনের অবস্থা যদি বলা যায়, চীনকে আমরা একটা সাম্রাজ্যবাদী দেশ বলতে পারি। তাই চীনের গণতন্ত্র কতটা আছে বা চীন কতটা সমাজতান্ত্রিক, এই আলোচনাটাই অবান্তর। কারণ চীন আজকে যেখানে গেছে আজকে থেকে যায়নি। দেখবেন উইলিয়াম হিন্টনের যে বইটা, হ্যাঁ, সেখানে যে দ্য গ্রেট রিভার্সাল বলে যে 1976, 77, 78 লিখেছিলেন। এবং তখনই কিভাবে চীনে আবার নতুন করে এক ব্যক্তিগত সম্পত্তি ফিরিয়ে আনা হচ্ছে এবং গোটা ব্যবস্থাকে সেই অনুযায়ী তৈরি করা হচ্ছে, সেইটা কিন্তু সেখানে আছে। এবং আমরা তখন থেকেই সেটাকে ধরতে পারি যে বিরাট যে এই যে পশ্চাৎ অপসরণ যে ঘটেছে বা সমাজতন্ত্রের যে অধঃপতন ঘটেছে, সেটাকে আমরা সেখান থেকে বলতে পারি। এখন প্রশ্ন যেখানে, সেটা হচ্ছে এটা হলো কেন, বা এটাকে এর রেমেডিটা কি, মানে কি আটকানো যাবে কি করে? মানে ধরুন একটা সমাজতান্ত্রিক দেশ, তার মানে কি যে কোনো দিন সেটা আবার পুঁজিবাদে ট্রান্সফর্ম হয়ে যাবে বা গণতন্ত্রের সমস্যা সেখানে থেকে যাবে? ব্যাপারটা কি তাই? এখানেই কথাটা হচ্ছে যে আসলে মানে যখন আমরা এই আলোচনাগুলো করি, নির্দিষ্টভাবে কোনো একটা মডেল বা সেই মডেলকেই চাপিয়ে দেওয়া বা সেই মডেলটা ধরেই এগোনো, এটা মার্ক্সবাদ নয়। মানে
যেমন ধরুন এঙ্গেলসের একটা কথা আছে, সেটা হচ্ছে যে আগেকার ঘটনা যখন আমরা আলোচনা করতে বসি তখন মনে হয় যে অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো না ঘটলেই ভালো ছিল, আর অনেক ঘটনা আছে যেগুলো ঘটেনি বলে আমরা আফসোস করি। তো সেখানে ধরুন রাশিয়ার সমাজতন্ত্র নিয়ে যখন আমরা এখন আলোচনা করছি, এখন আমরা যখন ফিরে দেখছি, হ্যাঁ ধরুন এই যে প্রশ্নগুলো আসছে সেটা হচ্ছে যে কেউ বলবে যে আপনার মস্কো ট্রায়ালটা যে ঘটলো কতটা অগণতান্ত্রিক ঘটলো, হ্যাঁ তো আমরা কি বলতে পারি এটা না ঘটলেই ভালো ছিল। কিন্তু যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে হিটলারকে পরাজিত না করতে পারলে কি ভালো ছিল না, প্রশ্নটা এটা নয় হিটলার এবং স্টালিনের কোনো তুলনা, ব্যাপারটা এরকম নয়। কিন্তু অনাক্রমণ চুক্তি হোক বা সেই সময়কার অবস্থা হোক, আমরা যদি বিচার করি মানে ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যাচ্ছে যে স্টালিন বা রাশিয়া কিছুই বুঝতো না, হিটলারের পক্ষেই ছিল, কিন্তু আলটিমেটলি হিটলারকে এত বড় একটা আক্রমণকে তারাই পরাজিত করলো। ব্যাপারটা তো এত সোজা নয়, এটা কল্পনায় চলে, বাস্তবে চলে না। বাস্তবটা কি? বাস্তবটা হচ্ছে যে যুদ্ধ যখন থাকে, হ্যাঁ গণতন্ত্রের এই যে কথাটা আসছে, গণতন্ত্রের সংকোচন এবং প্রসারণ। ধরুন একটা স্বাভাবিক অবস্থায় গণতন্ত্র যে চরিত্র অর্জন করে, একটা বিশেষ অবস্থায় কিন্তু দেখা যায়, একটা সেই ধরনের যুদ্ধকালীন পরিস্থিতিতে কিন্তু দেখা যায় যে গণতন্ত্র ঠিক সেইভাবে থাকে না। ধরুন যখন যুদ্ধ চলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে, তখন গণতন্ত্র ভোটটা হবে কি করে? তখন এই যে অনেকে বলে যে দেখো রাশিয়া গিয়ে ফিনল্যান্ড দখল করে নিয়েছে। যদি ফিনল্যান্ডটা দখল না করতো, হিটলারের মানে সেই ওই দিক থেকে তাদের এগোনোর যুদ্ধের ক্ষেত্রে, এগুলো হচ্ছে সবই সামরিক নীতির প্রশ্ন এবং এগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রেই সেটা প্রযোজ্য, সাধারণ ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। কিন্তু তাই যে পোল্যান্ড ব্যবচ্ছেদ, ডানিউব নদীর দুই পার, ওই পারে যখন রাশিয়া জার্মানি যখন দখল করে নিল, চেকোস্লোভাকিয়া অস্ট্রিয়া থেকে এগোতে এগোতে যখন পোল্যান্ডের কাছে চলে এলো, পোল্যান্ডকে দখল করে নিল। এবার রাশিয়া গিয়ে পোল্যান্ডের অন্য একটা অংশকে তারা দখল করে বললো যে এই জায়গাটা আমাদের, এখানে তুমি ঢুকতে পারবে না, অনাক্রমণ চুক্তি আছে। তখন কোন অবস্থায় অনাক্রমণ চুক্তিটা করা হয়েছিল সেটা একটা দেখার বিষয়। কিন্তু সমস্যাটা এখানে কোথায়? হ্যাঁ সমস্যাটা আমি জানি না, এটা আমি নতুন শুনলাম, সেটা হচ্ছে যে দিমিত্রভ গিয়েছিলেন এবং তাকে এটা বলা হয়েছিল, এরকম কোনো তথ্য আমার কাছে জানা নেই। কিন্তু ঘটনা যেটা, সেটা হচ্ছে যে তার মানে এটা নয় যে তখন এটা ঘটনা একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে বিদেশ নীতির, কোনো একটা সমাজতান্ত্রিক দেশের যে বিদেশ নীতি এবং তার সাথে গোটা দুনিয়ার যে আন্তর্জাতিকভাবে যে সমাজতান্ত্রিক আন্দোলন, তাকে ইকুয়েট করে ফেলা, এটা একটা সমস্যার বিষয়। আমি বলছি ধরুন রাশিয়া একটা রাষ্ট্র তার নিজস্ব বাধ্যবাধকতা আছে, সে সমাজতান্ত্রিক রাষ্ট্র হলেও রাষ্ট্র, তবুও সে রাষ্ট্র। কিন্তু কমিন্টার্ন তো রাষ্ট্র নয়, বা সারা পৃথিবীর যে কমিউনিস্ট আন্দোলন তারা তো সেই রাষ্ট্রের অধীন নয়। এবার রাশিয়ায় যখন অনাক্রমণ চুক্তি হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টিরা তারা কিন্তু আগের দিনই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলছে, পরদিনই দেখা যাচ্ছে এবার সে নিরুপায় হয়ে যাচ্ছে, এবারে কি করবে বুঝতে পারছে না, তাও চুপ করে যাচ্ছে। মানে সেটা যে একটা ট্যাকটিক্যাল একটা কৌশল, যে রাশিয়া যদি তখন জার্মানির সাথে অনাক্রমণ চুক্তি, প্রশ্নটা কিন্তু এটা নয় যে রাশিয়া ওই জার্মানির সাথে চুক্তি করে জার্মানি যে দেশগুলো দখল করছে রাশিয়া তার ভাগ নিচ্ছে, বা রাশিয়া সেখানে আগ্রাসনকারী হিসেবে সেখানে দাঁড়াচ্ছে। একজন আর একজনকে আক্রমণ করবে না, এইটাই হচ্ছে শুধুমাত্র দুটো দেশের মধ্যে চুক্তি হলো। দুটো দেশের মধ্যে চুক্তি হতেই পারে, কিন্তু আমি যদি বলি না তার মানে আক্রমণ করব না, কেন বলছি আক্রমণ করতেই পারি, এটা কি সম্ভব কোনো একটা রাষ্ট্রের পক্ষে, কোনো একটা দেশের পক্ষে? এবং সেটা যখন হয়েছে আলটিমেটলি রাশিয়া আক্রান্ত হয়েছে, যুদ্ধ হয়েছে, হিটলার পরাজিত হয়েছে, এটা হচ্ছে ইতিহাস। আজকেও যদি আমি দেখি, যে আমি কয়েকটা প্রশ্নের জাস্ট এই ব্যাপারে বলবো, সেই জায়গা থেকে কি বলছি যে গণতন্ত্রের সম্প্রসারণের যে বিষয়টা, সেটা একটা নির্দিষ্ট ঐতিহাসিক অবস্থার উপর দাঁড়িয়ে কিন্তু সেটা ঘটে। আজকে যে অবস্থাটা আছে, ধরুন ভারতবর্ষেই আজকে যদি সমাজতান্ত্রিক পরিবর্তন ঘটে, গণতন্ত্রের যে চেহারা সেটা অনেক দূর পর্যন্ত যদি বিকশিত না হয়, বা বুর্জোয়া গণতন্ত্রকে ছাপিয়ে যাওয়া, যেটাকে বলে ট্রান্সেন্ডেন্টাল ইংরেজিতে, যে সেই ছাপিয়ে যাওয়ার কাজটা আমাদের অবশ্যই করতে হবে। এবং তখন সেই নির্দিষ্ট ঐতিহাসিক অবস্থায় যদি দেখেন, আমি এই কারণেই সর্বজনীন ভোটাধিকারের প্রশ্নটা তুললাম, যে সেই নির্দিষ্ট ঐতিহাসিক অবস্থায় রাশিয়ার মতো একটা দেশ, যেখানে
ক্যাপিটালিজম হচ্ছে সবে সামন্ততন্ত্রকে পরাজিত করেছে এবং জারতন্ত্রকে সবে পরাজিত করে একটা নতুন ব্যবস্থা তৈরি হচ্ছে, তারাও সবচেয়ে উন্নত বুর্জোয়া গণতন্ত্রের যে গণতান্ত্রিকতা তাকে ছাপিয়ে দিচ্ছে। সর্বজনীন ভোটাধিকার বলুন, তলা থেকে নির্বাচন বলুন, বা এই যে ফিরিয়ে আনার অধিকার বলুন, এগুলো কিন্তু সবই, এবং তার সাথে সাথে অধিকারের প্রশ্নে অন্য অধিকার, ধরুন শ্রমিকরা কাজ করবে, এই যে কথা আসছে যে ট্রেড ইউনিয়ন করার অধিকার, পিএফ মানে তাদের যে অবসরকালীন সুবিধা থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো যে অধিকারের প্রশ্নে বহুগুণ সেই অধিকার কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার পরে এই সমস্ত আইনগুলোই কিন্তু হয়েছে, দেখা যাবে যে সমাজতান্ত্রিক যে দেশগুলোতে বা বিশেষ করে রাশিয়ায় এগুলো এই অধিকারগুলো শ্রমিকরা অর্জন করার পরে। তাই শেষ করছি, তো ছাপিয়ে যাওয়ার যে প্রশ্নটা, হ্যাঁ সেই নির্দিষ্ট সময় ছাপিয়ে গিয়েছিল, কিন্তু এখনকার নিরিখে না ছাপিয়ে যেতে পারেনি। আমি যদি ওইটাকেই ধরি মানদণ্ড, তাহলে আজকে আমরা কিন্তু 100 বছর পিছিয়ে যাব। আসলে আজকে আমাদেরকে যে গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়তে হবে সেটা হচ্ছে আজকের যে গণতান্ত্রিক অবস্থা আছে তাকে ছাপিয়ে যাওয়ার প্রশ্নে। এইভাবেই কিন্তু আসলে মার্ক্সবাদের বিকাশ, এইভাবেই বস্তুকে আমরা গতিতে বা মার্ক্সবাদকে আমরা একটা সবচেয়ে উন্নত দর্শন হিসেবে এভাবেই দেখতে পারি যে সে কিন্তু একটা পরিবর্তনের নিরিখে গোটা ব্যবস্থাটাকে দেখে। তো সেই জায়গা থেকে কিন্তু আমি যদি সমাজতন্ত্রের কথা না বলি, শুধু গণতন্ত্রের কথা বলি, আসলে সেই গণতন্ত্রের কোনো মানে দাঁড়াবে না। কারণ পুঁজিবাদী ব্যবস্থায়, হ্যাঁ এটা ঠিক, পুঁজিবাদী ব্যবস্থাকে রক্ষা করার জন্য যদি স্বৈরতন্ত্র লাগে, পুঁজিবাদীরা স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থা সেদিকে ফিরে যাবে, কিন্তু সেটা বাস্তবত সম্ভব নয়, সেটা আলাদা কথা। ঠিক সেভাবেই সমাজতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করার জন্য টেম্পোরারি অনেক অগণতান্ত্রিক পদক্ষেপ, আমি কোট আনকোট বলছি, অগণতান্ত্রিক পদক্ষেপ নিতে হয়, যেটা নিয়ে আপনারা জানেন, সবাই অনেকে এখানে আছেন যারা, তারা সবাই জানেন যে রাশিয়ায় যখন সেই ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভেঙে দেওয়া হয়েছিল, তা সেই নিয়ে যে বিতর্ক, যে ডিক্টেটরশিপ অফ প্রোলেতারিয়েট, মানে প্রোলেতারিয়েটের ক্ষমতাকে রক্ষা করার জন্য কোন কোন ক্ষেত্রে যদি প্রোলেতারিয়েট সেই ধরনের মেজার নেবে কি নেবে না, জবরদস্তি করবে কি করবে না, হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই প্রসঙ্গটা অবশ্যই আছে। তাই যে জবরদস্তি করার মধ্য দিয়েও কিন্তু আসলে গণতন্ত্রের সম্প্রসারণ হয়। কেউ বলতে পারে যে কেমন, ধরুন হিটলারকে যদি পরাজিত না করা হতো তাহলে কি হতো, যদি সবাই বলতো যে না সে হিটলার মারছে আমরা মারবো না, কি হতো অবস্থাটা। তাই এই যে শ্রেণী সংগ্রামের নিরিখে আমাকে বিচার করতে হবে, কিন্তু অবশ্যই এই লক্ষ্যটা থাকে একটা শ্রেণীহীন সমাজে। মার্ক্সবাদ মানে কিন্তু শ্রেণী সংগ্রাম শুধু নয়, শ্রেণীহীন সমাজ, এমন একটা সমাজ যেখানে মানুষের শ্রেণী পরিচয়টা আর প্রাধান্যকারী জায়গায় থাকবে না। এই জায়গায় পৌঁছানোর জন্য কিন্তু, এবং সেইভাবেই আমি কথাটা এখানেই শেষ করছি, যে সমাজতন্ত্র যে অন্তর্বর্তীকালীন অবস্থা তৈরি করে আসলে, যেটা ধরুন লেনিন বা পরবর্তীকালে আমরা যদি বলি যে যেভাবে, কিন্তু আসলে পুঁজিবাদেই আমরা ফিরে যাব। তাই সমাজতন্ত্র থেকে সেই অন্তর্বর্তীকালীন অবস্থা থেকে যদি একটা চূড়ান্ত সাম্যের দিকে আমরা যেতে না পারি, যেখানে মানুষের অধিকারটা, মানে মানুষের যে অধিকার, সেই অধিকারটা কোনো রাষ্ট্রীয় গণ্ডির মধ্যে সীমিত থাকবে না, যেখানে রাষ্ট্র শাসন করার জন্য কেউই থাকবে না, সেই জায়গায় যেখানে মার্ক্স বলছেন যে একটা ন্যায়বোধ, মানুষের যে ন্যায়বোধ, সেটাই হচ্ছে একমাত্র কার্যকরী ভূমিকা পালন করবে গোটা সমাজকে চালানোর ক্ষেত্রে, সেই ধরনের একটা ব্যবস্থায় যেখানে কিন্তু গণতন্ত্র বিষয়টাও শুকিয়ে মরবে, রাষ্ট্র শুকিয়ে মরার সাথে সাথে। কারণ গণতন্ত্র মানেই হচ্ছে কিছু অধিকার দ্বারা সেটা সীমাবদ্ধ, কর্তব্য এবং অধিকারের মধ্যে কিন্তু গণতন্ত্র সীমিত। তাই আজকে আসলে সমাজতান্ত্রিক আন্দোলনকে ব্যাপকভাবে প্রসারিত করা, এবং অবশ্যই মার্ক্সের যে সেই কথাটা, বিখ্যাত কথাটা কমিউনিস্ট ম্যানিফেস্টোতে আছে, যে গণতন্ত্রের সংগ্রামে বিজয়ী হওয়াটা হচ্ছে সর্বহারা শ্রেণীর প্রাথমিক কাজ, সেই প্রাথমিক কাজটা করার মধ্য দিয়ে সমাজতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, এবং এভাবেই কিন্তু আমাদেরকে সমস্ত ইতিহাসের যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণটা করতে হবে। তো সময়ে যথেষ্ট এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই সময়টা খুব মানে বেশি নয় আর কি, তো আমি শেষ করছি। হ্যাঁ, পরে আরো আলোচনা হবে। সবাইকে ধন্যবাদ। বক্তাদের মাঝখানেই কি প্রশ্নোত্তর পর্ব হবে? না না না, তাহলে গন্ডগোল হবে, অসুবিধা হবে। কারণ হচ্ছে কি, এই অলিক আরো 15 মিনিট সময় পাবে হয়তো, যখন প্রশ্নোত্তর হবে তখন। হ্যাঁ, এখন বিতান বলুক, বিতান ভৌমিক। হ্যাঁ,
বিতান যেহেতু আমাদের মানে সংগঠনের লোক, তাই বিতানের ব্যাপারে কিন্তু আমি একটু কড়াকড়ি বেশি বলবো। হ্যাঁ, 30 মিনিটের বেশি বলতে পারবো না। আচ্ছা, আমাকে 20 মিনিটের সময় অলিভ কিন্তু খুব নিয়ম মেনে করেছে। আমাকে 30 মিনিটের সময় একটা গান। আমি সঞ্চালক এবং বাকি দুই বক্তাকে আমার থ্যাঙ্কস জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি যেভাবে বলবো ভেবেছিলাম, আলোচনাটা যেভাবে শুরু হয়ে গেছে তাতে সামান্য একটু ধাক্কা খেয়েছি। কিছু কথা উদ্যোক্তাদের তরফ থেকে যখন বলা হয়েছে তখন সেই কথা এসে গেছে। যেরকম গণতন্ত্র এবং সমাজতন্ত্র দুটো ধারণা যেন সোনার পাথর বাটি, এই হচ্ছে সাধারণের ধারণা। কি লেখা আছে কেতাবে আমি সেই কথায় যাচ্ছি না। সমাজতন্ত্রে কেতাবে লেখা আছে রাষ্ট্র থাকে না। সাধারণ ধারণা আছে যে সমাজতন্ত্র মানে একটা জবরদস্ত রাষ্ট্র, সমাজতন্ত্র মানে একটা পার্টি থাকবে। এটা হচ্ছে আমাদের ধারণায় আছে, কেতাবে যাই লেখা থাক না কেন। কেতাবে লেখা আছে যে শ্রমিকরা নিজেদের প্রতিনিধিত্ব করবে, কিন্তু 1936-এর সংবিধানে যেখানে রাষ্ট্রে শ্রমিকরা এই প্রতিনিধিত্ব হতে পারত, সেখানে কাদের কাদের প্রতিনিধিত্ব করার সুযোগ ছিল? কমিউনিস্ট পার্টির যারা সদস্য থাকবে তারা হতে পারবে, ট্রেড ইউনিয়নের যারা সদস্য থাকবে তারা হতে পারবে, বা অন্য কোনো অনুমোদিত গণসংগঠন। মানে কি? মানে কি? ফলে সমাজতন্ত্র সম্পর্কে জনমানুষে একটি গণতন্ত্রহীন একমুখী একটি ব্যবস্থা, এই ব্যবস্থার ছবি তৈরি হয়েছে। সেই ব্যবস্থা বাস্তবত আমরা দীর্ঘদিন ধরে তৈরি করার জন্য আমরা সকলে দায়ী। উল্টো দিকে একটি ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থা কি পুঁজিবাদ। সেই ব্যবস্থা কি? সেখানে গণতন্ত্র আছে এবং নেই। সেখানে রোজকার জীবনে আমরা যাদের নির্বাচন করি তার বাইরে বিভিন্ন অনির্বাচিত সংস্থা আছে। সেখানে যুদ্ধ একটি নিয়মিত ব্যাপার। কোন যুদ্ধের ব্যাপারে সাধারণভাবে গণতান্ত্রিক উপায়ে ঠিক করা হয় না যুদ্ধ হবে কি হবে না। সেখানে নিয়মিত যখন কোম্পানিগুলোতে ছাঁটাই করা হয়, ভোট নিয়ে ঠিক করা হয় না কোম্পানিতে ছাঁটাই করা হবে কি হবে না। এই দুই বিপরীতের মাঝখানে আমরা দাঁড়িয়ে, এই দুই বিপরীতের মাঝখানে শ্রমিক আন্দোলন আজকে দাঁড়িয়ে অত্যন্ত একটি শ্রমিক আন্দোলনের নিচু ধাপে আমাদের এই আলোচনা শুরু হয়েছে। আচ্ছা, বুর্জুয়া গণতন্ত্র যে ধাপে ধাপে এলো, সেটা এলো কেন? কিভাবে এলো? বুর্জুয়া গণতন্ত্র প্রথমে ছিল পার্লামেন্টে, যেরকম ইংল্যান্ডে 40 শিলিং যারা কর দিত তারা হচ্ছে প্রতিনিধি হিসেবে যাবে। 40 শিলিং যারা কর দেবে, স্বাভাবিক, যাদের টাকা আছে তারা নির্বাচন করবে। বুর্জুয়ারা এই শাসন ক্ষমতায় আছে, তারা নির্বাচিত হবে, স্বাভাবিক, শাসকরা সিদ্ধান্ত নেবে। কিন্তু দেখা গেল 400 বছর ধরে 1432 সালে এই আইন পাশ হয়, আর 1832 সাল পর্যন্ত এই ব্যবস্থা চলে। অর্থাৎ 1903 সালে যে কানাডাতে পৃথিবীতে প্রথম যে সর্বজনীন ভোটাধিকার তৈরি হলো, তারপর 1918 আগে কিছু, তার পরবর্তীকালে কিছু যে শুরু হলো, সেই প্রক্রিয়াটার আগে একটা দীর্ঘ প্রক্রিয়া আছে।
সেই প্রক্রিয়াটা কি ধাপে ধাপে এসছে। প্রথম প্রক্রিয়া যে যারা করদাতা, উচ্চ করদাতা, তাদের মধ্যে থেকে নির্বাচিত প্রতিনিধি। তারপরের ধাপ যে যাদের সম্পত্তি আছে তাদের মধ্যে থেকে প্রতিনিধি, ইংল্যান্ডের কথা বলছি। তারপরের ধাপ শ্রমিকদের মধ্যে থেকে প্রতিনিধি। তারপরের ধাপ মেয়েদের জন্য প্রতিনিধি। তারপরের ধাপ কালো মানুষের জন্য প্রতিনিধিত্ব, পার্লামেন্টে তারা ভোট দিতে পারবে, এই প্রতিনিধি মানে নির্বাচন করবার, যোগ দেওয়ার সুযোগ। এটা ধাপে ধাপে এলো কেন? আমরা যখন গণতন্ত্রের বিকাশের সম্ভাবনার কথা বলছি তখন কি উপায়, কেন এলো, এই প্রশ্নটাও আমাদের আজকে বিচার করতে হবে। প্রথম ব্যাপার যে সম্পত্তির ভিত্তিতে হবে, এইটা সাধারণ ব্যাপার, যে যাদের টাকা আছে, যারা পুঁজি বিনিয়োগ করছে তারাই সিদ্ধান্ত নেবে, ব্যবস্থাটা তাদের। কিন্তু আরো দুটো ব্যাপার বুর্জুয়া গণতন্ত্রের সাথে যুক্ত। সেটা কি? যে বুর্জুয়া গণতন্ত্র যে বাজার তৈরি করলো, সেখানে প্রত্যেকটা টাকার এক ভোট। সেখানে যার পকেটে টাকা সে ভোট দিতে পারে। বুর্জুয়া গণতন্ত্র এমন একটা ব্যবস্থা তৈরি করলো যে ব্যবস্থায় মুক্ত শ্রম, অর্থাৎ আমি একজন মালিকের কাছে কেবলমাত্র বাধা থাকব, একজন দাসের কাছে যেভাবে কৃতদাস বন্দী থাকতেন সেই ব্যাপার থাকলো না। একজন ভূমিদাস মালিকের কাছে যেভাবে ভূমিদাস বন্দী থাকতেন সেটা থাকলো না। এমন একটি ব্যবস্থা এলো যে ব্যবস্থায় মুক্ত শ্রম তৈরি হলো। কিন্তু এই দুটি স্বাভাবিকভাবে গণতন্ত্রের বিকাশ ঘটাতে পারত না। গণতন্ত্রের বিকাশের জন্য বুর্জুয়া উৎপাদন সম্পর্কের একটি তৃতীয় বৈশিষ্ট্য এসে হাজির হলো। সেটা হচ্ছে এই উৎপাদন, একটু জল খেয়ে না, বুর্জুয়া ব্যবস্থা একটা তৃতীয় বৈশিষ্ট্য এসে হাজির হলো। সেটা হলো এটা এমন একটা ব্যবস্থা যে কেউ আর এর থেকে বিচ্ছিন্ন থাকলো না। আঞ্চলিক অর্থনীতির অবসান ঘটলো। প্রত্যেকটি কোণে কোণে দাবি উঠল, গণতন্ত্র চাই। প্রত্যেকটি কোণে কোণে প্রত্যেকটি সিদ্ধান্তের জন্য, প্রত্যেকটি সিদ্ধান্ত, রাষ্ট্রের প্রত্যেকটি সিদ্ধান্ত, প্রত্যেকে জড়িয়ে গেল, প্রত্যেকটা সিদ্ধান্তের সাথে তাদের স্বার্থ জড়িয়ে গেল। ফলে প্রত্যেকে দাবি করতে শুরু করলো ভোটাধিকার। এবং এই প্রক্রিয়াটা দেখা গেল 20 শতকের প্রথম থেকে মহিলা সমেত সবার জন্য ভোটাধিকার তৈরি করতে করতে যাচ্ছে। সবার জন্য গণতন্ত্রের এক ধরনের বিকাশ ঘটাতে ঘটাতে যাচ্ছে। এটা হলো বুর্জুয়া গণতন্ত্রের একটি বৈশিষ্ট্য। এবং বুর্জুয়া গণতন্ত্রের এই বৈশিষ্ট্যটির একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে যে বুর্জুয়া গণতন্ত্রের এই ভোট হয়, আমরা ভোক্তা হিসেবে ভোট দিই। যে এলাকায় আমাদের বাসস্থান সেই এলাকা অনুযায়ী, পৃথিবীর সমস্ত জায়গায় সেই এলাকা অনুযায়ী আমাদের ভোট। অর্থাৎ আমরা ভোক্তা হিসেবে, আমরা বসবাসকারী হিসেবে ভোট দিই। কিন্তু বুর্জুয়া গণতন্ত্রের কোনো একটি জায়গায় সেই সীমিত, সেই গণতন্ত্র সীমিত। সেই গণতন্ত্র কিসের গণতন্ত্র? উৎপাদন কেন্দ্রে গণতন্ত্র। বুর্জুয়া গণতন্ত্র, বুর্জুয়া লিমিট। কেন এই গণতন্ত্র বুর্জুয়া সীমার মধ্যে বন্দী? তার প্রধান কারণ যে বুর্জুয়া গণতন্ত্রের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র
আমাদের ভোক্তা হিসেবে ভোট দিতে দেয়, উৎপাদক হিসেবে গোটা উৎপাদন সম্পর্ককে নিয়ন্ত্রণ করতে দেয় না, তাকে বাধা দেয়। আর প্রত্যেকটি শ্রমিক আন্দোলন সেই প্যারি কমিউন থেকে শুরু হয়েছে আর আজও চলছে। প্রত্যেকটি শ্রমিক আন্দোলন পেরিয়ে যেতে চেয়েছে সেই গণতন্ত্রের সীমা। প্রত্যেকবার বুর্জুয়া গণতন্ত্রের সেই দেয়ালের গায়ে এসে তা ধাক্কা দিয়েছে। কিরকম? প্যারি কমিউন। প্যারি কমিউন যখন শুরু হলো, শ্রমিকদের প্যারিস বাঁচানোর জন্য 1.5 ফ্রাঙ্ক তাদের মজুরি ধার্য করা হলো। শ্রমিকরা গেল, দলে দলে নাম লেখালো ইয়ের খাতায়, সেনাবাহিনীর খাতায়। তারপর এক সময় জার্মানি আর ফ্রান্সের মধ্যে, জার্মানি না, রাশিয়া আর ফ্রান্সের মধ্যে এক ধরনের চুক্তি হচ্ছে। তারপর সেখানে মজুরি কমিয়ে দেওয়া হলো, বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। আর শ্রমিকরা, মানে যে শ্রমিকরা তখন উর্দি পরে আছে সেনাবাহিনী, তারা করলো কি, তারা সেনাবাহিনী থেকে সাথে সাথে যে সেনানায়কদের রাষ্ট্র নির্বাচিত করেছিল, যে সেনা প্রধানদের নির্বাচন করে দেওয়া হয়েছিল, তাদেরকে তারা খারিজ করে দিল। খারিজ করে দিয়ে করলো কি, খারিজ করে দিয়ে নিজেদের মধ্যে থেকে তারা সেনাপতি নির্বাচন করল। প্রত্যেকটা উৎপাদন কেন্দ্রে, বহু উৎপাদন কেন্দ্রে ম্যানেজিং ডিরেক্টর, তখন নাম ম্যানেজিং ডিরেক্টর, কিন্তু উৎপাদন কেন্দ্রগুলো অত্যন্ত ছোট, সেই সব উৎপাদন কেন্দ্রে তারা সেই সব ডিরেক্টরদের নির্বাচন করতে শুরু করলো একের পর এক। তারা করলো যে আমলা বাহিনী, এগুলো পরিচিত, মার্কসেরও আলোচনা আছে দীর্ঘ, যে তারা প্রথম যে ডিক্রি করলো তাতে হামলা বাহিনীর অবসান ঘটিয়ে দিল, সেনাবাহিনী তুলে দিল, জনসাধারণের সেনাবাহিনী হয়ে গেল। তারা বিচারকদের নির্বাচন করলো, নির্বাচনের আওতায় নিয়ে এলো, প্রতিনিধি প্রত্যাহারের অধিকার দিল। গণতন্ত্র প্রসারিত হচ্ছে এই আন্দোলনের মধ্যে। সোভিয়েত রাশিয়ায় বিপ্লব হলো। বিপ্লবের পরে তখনও 8 ঘন্টা শ্রম সোভিয়েত রাশিয়ায় চালু হয়নি। উৎপাদন কেন্দ্র ছেড়ে শ্রমিকরা চলে যেতে থাকলো পেট্রোগ্রাডে, যে ভাই তোমাদের উৎপাদন আমরা 8 ঘন্টার বেশি করব না। এবং এপ্রিলের পরে, এপ্রিল থেকে জুলাই যখন আন্দোলনগুলো তুঙ্গে উঠছে, তখন যখন কাজ ছেড়ে তারা চলে যাচ্ছে, সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটলো, যে পেট্রোগ্রাড সোভিয়েত, যার কোনো আইনগত স্বীকৃতি তখনও নেই, সেই পেট্রোগ্রাড সোভিয়েতের সাথে মালিকরা চুক্তি করলেন 8 ঘন্টার শ্রমের। যেসব কারখানায় মালিকদের, বহু কারখানায় একের পর এক মালিকদের তারা ওয়ার্কার্স কন্ট্রোলের, শ্রমিক নিয়ন্ত্রণের অধীনে আনলেন। সোভিয়েত ব্যবস্থা যখন নভেম্বর বিপ্লব হলো, তারপর 27 নভেম্বরের ডিক্রি, যে শ্রমিক নিয়ন্ত্রণ কারখানায় কারখানায় জারি হলো, এবং তারা সমস্ত কাগজপত্র দেখতে চাইবে। বিপ্লব বন্দী ছিল এতদিন, বিপ্লব না, আমি বলছি যে গণতন্ত্র যেখানে যেখানে এসছে, এখনো যেখানে যেখানে আছে, গণতন্ত্র সীমিত ভোক্তা হিসেবে আমাদের অধিকার, কিন্তু এই গণতন্ত্র উৎপাদন কেন্দ্রে প্রসারিত হয়ে গেল। কিন্তু ইতিমধ্যে 1918-তে আমরা দেখব, আমি যদিও রাশিয়ার বিপ্লবের ইতিহাসে যেতে চাইছি না, 1918-তে আমি শুধু সংক্ষেপে বলছি যে 1918-তে দেখব যে এই সোভিয়েত,
যা ক্ষমতার আধার, শ্রমিকরা যেখানে প্রতিদিন নির্বাচন করছে, নির্বাচন, হ্যাঁ সেই কথাটা বলে নেওয়া দরকার, নির্বাচন প্রত্যাহার করবার অধিকার মৌখিক ছিল না। 1918 জানুয়ারি মাসে প্রত্যাহার করবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সমর্থনে একটি মিছিল চলছে। সেই মিছিলের ওপরে রেড গার্ডের গুলি চলল। তৎক্ষণাৎ পরের দিন সোভিয়েত থেকে, পেট্রোগ্রাড, সোভিয়েত থেকে সমস্ত বলশেভিক প্রতিনিধিদের প্রত্যাহার করে নেওয়া হলো। সেখানে মেনশেভিক প্রতিনিধি পাঠানো হলো। ওলগা পিজেস লিখছেন যে তাকে এক বলশেভিক প্রতিনিধি পাঠাচ্ছে, জানাচ্ছেন যে পৃথিবীর রাশিয়ার বিভিন্ন সোভিয়েত থেকে খবর আসছে যে সোভিয়েত থেকে বলশেভিক প্রতিনিধিদের প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। এরপর 1918 সালে শুরু হয়ে যাচ্ছে গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর, কিছুদিনের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর এই পর্যন্ত 1918 সাল পর্যন্ত, গোটা 1918 সাল জুন পর্যন্ত সোভিয়েত 5টা অধিবেশনে বসে। আর 1919 সাল থেকে সোভিয়েত 1925 সাল পর্যন্ত, লেনিনের মৃত্যুর পরের বছর পর্যন্ত সোভিয়েত অধিবেশনে বসেছিল বছরে একবার। আর তারপর 1926 থেকে 2 বছরে একবার। ভাবুন, মধ্যে সিদ্ধান্ত হচ্ছে, কোথায় সিদ্ধান্ত হচ্ছে? কারা বছরে একবার বসে সমস্ত সোভিয়েত রাশিয়ার সিদ্ধান্ত, যারা আইন সোভিয়েত রাশিয়া চালাচ্ছে তারা সিদ্ধান্ত নিচ্ছে। কারা সিদ্ধান্ত নিচ্ছে? সমস্ত সিদ্ধান্তের কেন্দ্রীভূত হচ্ছে, কেন্দ্র কেন্দ্রীভূত হচ্ছে পার্টির ভেতরে। কেন হচ্ছে? কেননা সিভিল ওয়ারে একটা বিশাল সংখ্যক শ্রেষ্ঠ শ্রমিক প্রতিনিধিদের মৃত্যু ঘটেছে। সোভিয়েত বিপ্লবে পরবর্তীকালে সিভিল ওয়ারে মৃত্যু ঘটেছে। বহু কৃষক এলাকা থেকে নতুন শ্রমিকদের আনা হয়েছে এবং যে শ্রমিকদের মধ্যে যে উন্মাদনা ছিল, সেই উন্মাদনা দুর্ভিক্ষ, গৃহযুদ্ধ ইত্যাদির অভিঘাতে অনেকটা কমে এসেছে। এই পরিস্থিতিতে গোটা ক্ষমতা কেন্দ্রীভূত হচ্ছে কমিউনিস্ট পার্টির হাতে, বলশেভিক পার্টির হাতে। শ্রেণী প্রতিস্থাপিত হচ্ছে পার্টি দিয়ে। শ্রেণী আর ক্ষমতার কেন্দ্রে থাকছে না। ফলে সোভিয়েতের অধিবেশনের আর দরকার হচ্ছে না। প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে সোভিয়েত সিদ্ধান্ত নিচ্ছে, এইটি আর দরকার হচ্ছে না। 1918 সাল 5 বার বছরে বসেছে, বেশ কিছুদিন ধরে, 10-15 দিন ধরে। আর 1919 সাল থেকে 26 পর্যন্ত বছরে একবার, 25 পর্যন্ত বছরে একবার, 26 সাল থেকে বছরে 5 বার। আর সোভিয়েত রাশিয়ায় তারপরে যে শ্রম আইন হচ্ছে, শ্রমিক রাষ্ট্র, শ্রমিকরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না। প্রথমে শুধু পেট্রোগ্রাডের জন্য, তারপর সারা রাশিয়ার জন্য তৈরি হচ্ছে। এই যে অবস্থাটা, এই অবস্থাটা তৈরি করছে কি আবার প্রাক পুঁজিবাদী অবস্থায় নিয়ে যাচ্ছে। কি? যে শ্রম সম্পর্কে যে মুক্ত শ্রম হয়েছিল, সেই মুক্ত শ্রমের অবসান ঘটছে। ভিত্তির ভেতরে মুক্ত শ্রমের অবসান আর তার সাথে স্তালিনীয় অগণতান্ত্রিকতা মিশে যাচ্ছে। আমরা শুধু বলছি যে, কিন্তু একটা জিনিস এই সত্ত্বেও বলবো যে সোভিয়েত রাশিয়ার প্রথম 1 থেকে 1.5-2 বছর গণতন্ত্রের যে উজ্জীবন ঘটেছিল, বা প্যারি কমিউনে যে উজ্জীবন ঘটেছিল, তা পৃথিবীর কোন শ্রেষ্ঠ গণতন্ত্রে বহু তার সীমাবদ্ধতা ছিল। প্যারি কমিউনে মেয়েদের ভোটাধিকার ছিল না,
সীমাবদ্ধতা ছিল, কিন্তু তার যে উজ্জীবন ঘটেছিল, পৃথিবীর শ্রেষ্ঠ গণতন্ত্রের আর কোনো উদাহরণ নেই। এবং শুধু প্যারি কমিউন না, শ্রমিকরা যখনই তার লড়াই লড়েছে তখনই গণতন্ত্রকে বারবার, আমার কত সময় বাকি আছে, শ্রমিকরা যখনই কোনো লড়াই লড়েছে বারবার তারা গণতন্ত্রকে প্রসারিত করতে চেয়েছে। ভোক্তা কেন্দ্রিক গণতন্ত্রকে তারা উৎপাদন কেন্দ্রে প্রসারিত করতে চেয়েছে। প্রত্যেকবার জার্মান বিপ্লবের সময় 1918 সালে গোটা জার্মানি ব্যাপী তৈরি হয়ে গেল শ্রমিক কাউন্সিল। সেই শ্রমিক কাউন্সিল সিদ্ধান্ত নিতে শুরু করলো, কোথাও কোথাও ম্যানেজারদের বরখাস্ত করে নতুন ম্যানেজার তারা নিয়োগ করতে শুরু করলো। পোল্যান্ড, 1980 পোল্যান্ড মধ্যে প্রত্যেকটা শ্রমিক আন্দোলনে, আমি কেবল বলছি যে আমি প্রত্যেকটা নাম আমি আর বলছি না, সময় শেষ হয়ে এসছে আমার, যে 1980 সালের পোল্যান্ড, সেখানে শুধু উৎপাদন কেন্দ্রে তারা গণতন্ত্র নিয়োগ করার গণতন্ত্র তৈরি করার চেষ্টা করেনি, শ্রমিকরা একটা নতুন ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা তাদের নেতাদের ওপর চাপালো। কি না, তারা তাদের হাতে মাইক্রোফোন, হ্যান্ড মাইক দিয়ে দিল যে ম্যানেজমেন্টের সাথে আলোচনা করতে যাবে ডান্স শিপইয়ার্ডে, সেই আলোচনা শোনা যাবে, বাইরে সেই আলোচনা তারা শুনবে। আমি শুনেছি যে বারবার গৌতম সেন একটা কথা বলতেন যে শ্রমিকরা নাকি কোথাও একটা, যে তারা সেই যে আলোচনা চলবে সেই আলোচনা তারা টেলিভাইজ করবার দাবি করেছিল এবং সেটা হয়েছিল। আমি তার ঠিক মানে রেকর্ড পাইনি বলে সেটা শুধু উল্লেখ করলাম, আমি দেখিনি। তো এই গণতন্ত্রের এই ব্যবস্থা, অর্থাৎ উৎপাদন কেন্দ্রে গণতন্ত্রকে প্রসারিত করা, এইটি ছিল প্রত্যেকটি শ্রমিক বিপ্লবের ভূমিকা। একটা কথা নিয়ে প্রায়শই বিভ্রান্তি আছে, সেই কথাটি গণতন্ত্র ও একনায়কত্ব। হ্যাঁ, সত্যি তো কথা দুটো একদম আলাদা। যে কোনো গণতন্ত্র মধ্যে একটি একনায়কত্ব আছে। কি তা? যে এথেনিয়ান যে গণতন্ত্র, তা ছিল দাস ব্যবস্থাকে মান্যতা দিয়ে গণতন্ত্র, অর্থাৎ দাস ব্যবস্থার অধীনে গণতন্ত্র। বুর্জুয়া গণতন্ত্র কেন বললাম? যে বুর্জুয়া ব্যবস্থার অধীনে গণতন্ত্র, ভোক্তা হিসেবে গণতন্ত্র। যেই তুমি কারখানা দখল করে বলবে যে আমি ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নেব, তখন বলবে যে তুমি এই আমাদের সার্টিফাইড, ভারতের ইন্ডাস্ট্রিয়াল সার্টিফাইড স্ট্যান্ডিং অর্ডার, যে অর্ডারে সমস্ত শিল্প শ্রমিকদের এই শিল্প আইন, মানে যতক্ষণ না নতুন আইন আসছে, নতুন আইনটা সম্পূর্ণ সংশোধিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যে আইন আছে, সার্ভেন্ট এন্ড মাস্টার, চাকর এবং প্রভু, সেই সম্পর্ককে তুমি অতিক্রম করে যাচ্ছ। এই হচ্ছে না, অর্থাৎ উৎপাদন সম্পর্কে গণতন্ত্র, মানে আমি আবার বলছি, তার মানে বুর্জুয়া গণতন্ত্র হচ্ছে বুর্জুয়া শর্তের অধীনে, বুর্জুয়া উৎপাদন সম্পর্কের অধীনে গণতন্ত্র। আর যখনই বুর্জুয়া উৎপাদন সম্পর্কের অধীনে গণতন্ত্রকে অতিক্রম করার চেষ্টা হয়েছে, উৎপাদন কেন্দ্রে গণতন্ত্রকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, সেই গণতন্ত্র কি? তাই বুর্জুয়া শর্তের অধীনে গণতন্ত্র, তাই বুর্জুয়া একনায়কত্ব। সর্বহারা গণতন্ত্র কি? যে উৎপাদন কেন্দ্র থেকে তাকে প্রসারিত করছে। কোথায় প্রসারিত করছে? মানে থেকে ভোক্তা কেন্দ্রিক যে গণতন্ত্র, তাকে প্রসারিত করছে উৎপাদন কেন্দ্রে।
সেই জন্য এই গণতন্ত্র হয়ে যাচ্ছে সর্বহারা গণতন্ত্র, সর্বহারার গণতন্ত্র। আর সর্বহারা যেহেতু পৃথিবীব্যাপী একটা বিশাল সংখ্যাগুরু অংশ, তাই তার আগের যে প্রাক শ্রেণী সমাজ, সেই সমাজটা ছিল সংখ্যালঘুর গণতন্ত্র। এই প্রথম এলো একটি সমাজ, কোথাও আমরা টুকরো দেখেছি প্যারি কমিউনে বা রাশিয়ায় কিছুদিনের জন্য, আর কোথাও দেখিনি। তার কিছু ঝিলিক দেখেছি যে সেটা আসতে পারে। পোল্যান্ডে দেখেছি, জার্মানিতে দেখেছি, হাঙ্গেরি 56-এ দেখেছি, স্পেনে দেখেছি, আমরা দেখেছি ফ্রান্স 68-এ দেখেছি। হ্যাঁ, তার কিছু ঝিলিক, তার কিছু অস্পষ্ট ইঙ্গিত, কিন্তু কোথাও দেখিনি। কিন্তু তার যৌক্তিক পরিণতি কি? এই বৃহৎ অংশের অধীনে একটা ক্ষুদ্র ছোট অংশ পুঁজিপতি হিসেবে হয়ে আছে। তার মানে এই বৃহৎ অংশটির বৃদ্ধিতে সেই শ্রেণীটির অবসান ঘটবে, এবং সেই শ্রেণীটির অবসান ঘটে যাওয়া মানে কি? তার মানে সমাজতন্ত্র, গোটা সমাজের তন্ত্র। আমাদের যে চিন্তায়, আমাদের মার্ক্সবাদী চিন্তায় সমাজতন্ত্রের একটি আশ্চর্য, মানে স্তালিনবাদী যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে, তার মধ্যে দিয়ে আমাদের ধারণাই তৈরি হয়েছে সমাজতন্ত্র মানে একটি রাষ্ট্রীয় ব্যবস্থা, যেন এটাই কিতাবে লেখা ছিল। সমাজতন্ত্র, এমনকি লেনিন রাষ্ট্র বিপ্লবে সমাজতন্ত্রকে সাম্যবাদের প্রথম পর্যায়ে রেখেছে। যে এঙ্গেলসের যে বই, যে সোশ্যালিজম ইউটোপিয়ান অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড ইউটোপিয়ান, সেই বইয়েও সোশ্যালিজম বলতে গোটা সাম্যবাদকে বোঝানো হয়েছে। আমি শেষ দুটো কথা বলবো, সেটা হচ্ছে এই সব কিছু সত্ত্বেও শ্রমিক শ্রেণী হিসেবে বিভক্ত, টুকরো খণ্ড, আলাদা আলাদা সংগঠনে, আলাদা আলাদা কারখানায়, পুঁজিবাদী প্রতিযোগিতার অধীনে তারা টুকরো হয়ে আছে। এই টুকরো হয়ে থাকাটা পুঁজিবাদের শক্তি। এই টুকরো হয়ে থাকার কারণে তারা নিজেদের প্রতিদ্বন্দ্বী। মিনিবাস ছুটছে, মিনিবাসের ড্রাইভার যে মালিকের অর্থে সে একজন শ্রমিক, মিনিবাসের কন্ডাক্টর সে আর একটি মিনিবাসের শ্রমিক এবং কন্ডাক্টরের সাথে প্রতিযোগিতায় রত। আমরা দেখেছি যে, আমি একটি কারখানার শ্রমিক ছিলাম, আমরা দেখেছি যে সেই কারখানায় নিয়মিত শ্রমিক এবং বরাবর যে ঠিকা শ্রমিকদের মধ্যে সংখ্যে দেখেছি যে শ্রমিক শ্রেণী খণ্ড হয়ে আছে। এই খণ্ডতা পুঁজিবাদকে সুবিধে দিচ্ছে। কিন্তু একটি সম্ভাবনার কথা বলবো, সেটা হচ্ছে শ্রমিক শ্রেণী 1917-এ যা ছিল, 1871-এ যা ছিল, তার থেকে অনেক বেশি নিজের মতো করে প্রস্তুত হয়ে উঠছে। যে আমলাতন্ত্র 1919-এ লেনিনের মনে হয়েছিল, বা লেনিনের কেন, গোটা বলশেভিক নেতাদের মনে হয়েছিল যে শ্রমিকরা এই ব্যবস্থা, এই কারখানাগুলি পরিচালনার উপযুক্ত নয়, ফলে ওয়ান ম্যান ম্যানেজমেন্ট আসছে। আজকের অবস্থা সেরকম নয়। শ্রমিকরা অনেক বেশি বেশি করে উপযুক্ত হয়ে উঠেছে কারখানা পরিচালনার জন্য। অনেক অনেক বেশি সম্ভাবনা দেখা দিয়েছে এই অর্থে। আর শেষ কথা বলবো, প্রজাতি হিসেবে মানুষকে যদি টিকে থাকতে হয়, তাহলে পুঁজিবাদকে অতিক্রম করে যেতে হবে। এই লাভের নিয়মের দ্বারা শাসিত সমাজকে অতিক্রম করে যেতে হবে, এবং তা ছাড়া মানব প্রজাতির ভবিষ্যৎ নেই। আর আমাদের আশা যে সমস্ত প্রজাতির মতো মানুষও বাঁচতে চাইবে, সমস্ত প্রজাতির মতো টিকে থাকার যে মানুষের ইনস্টিংক্ট, তা মানুষকে শেষ পর্যন্ত পুঁজিবাদের বিরুদ্ধে নিয়ে যাবে। এই আশা, এই ভরসা, এইটুকুই আমাদের থাকছে। এই আশা নিয়েই এই আন্দোলন চলছে,
বিভিন্ন লড়াই চলছে। আমি আশা করব যে এইটুকু যে বললাম হয়তো অনেক অসম্পূর্ণতা থেকে গেল, তা সত্ত্বেও এই যে বললাম আপনারা আপনাদের কথা দিয়ে আপনারা এর সাথে সংযোজন করে হয়তো আমার কথাকে সম্পূর্ণ করবেন, এইটুকুই। বক্তাদের তিনজনকে ধন্যবাদ। আমরা এই একটা পর্যায়ে শেষ করলাম। তা বাইরে চা আছে, কিন্তু আমার মনে হয় বাইরে চা খেতে গেলে সবাই আমাদের সময় কিছুটা নষ্ট হবে। তার থেকে আমরা বরঞ্চ ঘরের মধ্যে চাটা বিক্রি করে দিই, আর সেই ফাঁকে চলতে থাকুক আমাদের কাজ। আমি যারা যারা বলতে চান তাদের কাছ থেকে আমি একটা আগে নামগুলো নিয়ে নেব, যাতে আমার সুবিধা হয় যে কতজন মানে কতক্ষণ ধরে বলতে দেওয়া হবে সেইটা আমি একটা হিসাব করে নিতে পারবো। I don't want to make an argument, I just want to clarify a couple of facts. One is that, we keep talking, many of the speakers also kept talking about Russia. USSR was not Russia. USSR, Ukraine was one of the socialist republics. When we say Russia lost so many people in World War, actually सोवियत रशिया में जितना लोग sacrifice, जितना लोग civilian and सेना, Red Army के लोग, the number that was killed, more than that was killed in Soviet Ukraine. So Soviet Ukraine is what in fact gave a much greater sacrifice in war against Nazi Germany. One other little fact I want to say, that now these things are a matter of record. That the Molotov-Ribbentrop Pact, that means the pact between Nazi Germany and USSR, the name was Non-Aggression Pact, but there was a clause that was not made public. Now that is absolutely in public. You want to read it, you Google it, you can read it all. In which it was specified literally on the map which parts are going to belong, which parts will go to Germany, and where Soviet Union can invade. So the invasion of Eastern Poland, it did not happen later. Germany invaded Poland, Soviet Union invaded Eastern Poland. It happened at the same time, and the other invasions of the Baltic countries, that happened through a plan. Not only that, both Soviet Union and Germany said that under the areas in our control, if there is any protest against you, we'll suppress it. Again, this is in writing, this is not an imaginary thing. And last of all, this business about, had the Moscow trials not happened, then what would have happened? I don't want to go into that. I just want to say the invasion of Poland, Soviet Union massacred people who were associated with the Polish military. Had those military people lived, they could have fought better against against Nazi Germany. They were killed. Not only that, Poland fought against World War II in a very powerful, wanting freedom, both from Nazi Germany and USSR. But UK, Churchill, Roosevelt and Stalin, all three agreed that Poland will remain slave of the United States, USSR. কাজেই তার মধ্যে আরো আধ ঘন্টা আমি বক্তাদের জন্য ছাড়া উচিত। কাজেই 5 মিনিটের বেশি নয়, 4 মিনিটের মধ্যে করতে পারলে আরো ভালো হয়। আমি একটু ওয়ার্নিং দেবো কিন্তু। Actually, my point is mainly on the arguments and the statement given by Kobita. Before proceeding to the main text, I want to tell the House as well as our friend Kobita that those who believe in Marxism as a process of history believe that there is nothing conclusive in history. Second thing, the question of imposition, whether by USA or other,
whether the content is democracy or not, the question of imposition is itself anti-democratic. So, Kobita was telling something like that USA type of, their version, USA type of democracy, it was imposed in the world. Maybe the world after Soviet revolution. Bitar was telling that how does the democratic development took process? And one thing I want to add, that is the process of democratic development stated by Bitar cannot be considered independent one movement or independent one discourse, because every discourse in the history is always interacting with the surrounding there. So it is not that working class itself got that sense independently and there was no interaction with the associated world. That mode of thing is metaphysical one, as I think. Next one, Bitar was putting some statement about firing on the labor after dissolution of Constituent Assembly, etc. This way, thousands of information coming from here and there. Someone is believed by someone and someone is believed by the others. If we enter into this polemic, it is ended. Okay, Bitar has said, but my question is that, what is the way out? That is the principal question. Kobita mentioned many things, but did not mention a single thing about the way of getting out of this crisis of democracy, socialism, whatever it means. I have read the first article of Kobita Krishnan, which was published in social media. It was good at the initiative, but I surprised that the most democratic approach, the first and last successful, we may say, that cultural evolution, incident of cultural evolution and its significance, Kobita did not mention in that writing. Second thing, all the things, first off, instead of allegation, better call it deficiency. You are suffering, the ideology is suffering some deficiency. Lenin said multiple times, Trotskyists are campaigning, that socialism in one country, surrounded by capitalist nation, cannot survive long. So, what if you said replacement of party or class, actually the question of democracy and bureaucracy is guided by the ideology. If you are guided by, the back type of ideology in the history, you are sure to be under bureaucracy or something backing one. So the cultural revolution, the attempt of cultural revolution was the last successful attempt. One may say it is unsuccessful attempt. Anyway, the fight is between ideology versus ideology. Democracy cools down whenever the reactionary ideology prevails, metaphysical ideology prevails, and when the working class ideology gains hand, that is dialectical process of thought, that may lead to the win of labor or democracy, worker or democracy. Without that question, the philosophy, the politics, no solution can be attained. The way Kobita Krishnan is placing the problem, no scope of getting out of it. Even she did not have a single word how to overcome the deficiency in the movement. Okay. থ্যাংক ইউ সুগন্ত, আমাকে থামাতে বাধ্য, আমি কিছু করি। অরিত্র বলবেন, চলে আসবেন, এখানে এসে বড়াই ভালো। এবং পরে দিব্যেন্দু পাল। Thank you, Mazdoor Mukti Committee, for this intellectual discussion or seminar.
I'm meeting my friend Kavita, I think almost 15 hours gap, 15 years. I think after 2006 or 7. I am attending this kind of intellectual seminars from the age of my college days, from 1998. And after a long time I'm attending something like this, mainly because of Kavita is here. The discussion is same. We are discussing in Kolkata or Bardhaman in Delhi, but discussing is about Russia, China, Cuba, North Korea, not about Indian communism. What is the crisis of Indian communism, Indian leftism? I don't want to know what is happening in Russia or China. Why in today's subject is democracy and socialism. In India, this is the perfect context, perfect platform. Because the British, after the Indian Communist Party started, when India under the British rule. After 1947, the democracy started. You can say so-called democracy, given democracy, whatever thing. So after the democracy, what is the role of Socialist Party or Communist Party? Why they failed? Why so many communist parties in the country? CPI, CPM, Forward Bloc, RSP, CPI, ML, SUCI, more, I can say more 10 names. Nobody discuss out anything. So our context should be the what is the socialist or the communist role in Indian democracy. How Indian workers will get their benefit, their rights in Indian democracy. If the democracy will be a perfect in America, what will be benefit our Indian workers? Or for me? If the American lady can get a voting right, if not my mother or my sister, then what is the role of democracy in India? This is, I think, it's my personal view. This is the reason the Indian left movement, Indian communist movement, we are now surrounded with the 50 people. And one thing, this Kavita was telling about the Akhand Bharat, Akhand Russia. I think it started by Mao, Akhand China. He invaded Dalai Lama. Each and every day China is threatening Taiwan. So that is Akhand China concept. So you should also mention this Akhand Bharat or Akhand Russia that first came from China. The Chinese nationalism, one nation, theory of Mao Zedong. And not a single communist party or the leaders at that time when China invaded Tibet, nobody opposed. And for the international crisis and our solidarity, for we traveled or worked a lot in Delhi Parliament House or Jantar Mantar. This one, with what happened with Burma? The lady we fought for, now she is accused of killing innocent people. So these are the issues I think we should discuss. Then only in India we can have a better future for left. Or one thing, that's Russia and we never discuss about Netaji Subhash Chandra Bose, who told that Indian socialism should be in Indian way. If he was not with the member of any communist party, that doesn't mean we don't consider him as a left leader. So we should talk about Nambudripal, B.T. Randeve, whatever the leaders are with them, not every time Lenin, Trotsky or Mao Zedong. So let's speak about Indian left or communist leader. Thank you. সবাইকে ধন্যবাদ জানিয়ে কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে ডেমোক্রেসি মানে যেটা সাধারণত সবাই বোঝে সেটা হচ্ছে যে ভোট দেওয়ার অধিকার এবং ভোট দিয়ে একটি নির্বাচিত সরকার তৈরি করা।
কিন্তু আসলে ডেমোক্রেসি এটা বলে আমার মনে হয় না। ডেমোক্রেসি মানে রাষ্ট্রের কার্যকলাপে মানুষের কতটা পার্টিসিপেশন আছে, সেইটাই ডেমোক্রেসি। এবং এই পার্টিসিপেশনের নিরিখেই তৈরি হবে যে এটা কাদের ডেমোক্রেসি এবং সেই ডেমোক্রেসি কতটা কার্যকরী। যেমন বিতান কিছুটা বলে গেছে যে এটা এখানে যে ডেমোক্রেসি চলছে সেই ডেমোক্রেসিতে সবাই ভোট দিচ্ছে ঠিকই, কিন্তু রাষ্ট্রের পরিচালনা কয়েকজনের হাতেই আছে এবং সেই জন্যই এটা বুর্জোয়া ডেমোক্রেসি। একটা সময় যখন কি বলে দাস ব্যবস্থায় ডেমোক্রেসি ছিল, তখনও মানে ওই দাস ব্যবস্থার নিরিখেই, হ্যাঁ, দাস ব্যবস্থার যে আইন কানুন সেই আইন কানুনকে মেনেই বাকিরা সেটাকে মানে রাষ্ট্র সেটাকে প্রতিপালন করত। সেই জন্য সেইটা দাস ব্যবস্থার নিরিখে ডেমোক্রেসি। আর সমাজতান্ত্রিক ডেমোক্রেসি বলতে আমরা যেটা বুঝি আর কি, সেটা হচ্ছে যে মেজরিটি যে জনগণ যারা খেটে খাওয়া মানুষ, তাদের পার্টিসিপেশনের মধ্যে দিয়ে যে রাষ্ট্র চলবে, ভোট দেওয়া নয়, তাদের পার্টিসিপেশন, তাদের স্বার্থ রক্ষার জন্য যেভাবে রাষ্ট্র চলা উচিত, তাদের বক্তব্য অনুযায়ী যেভাবে রাষ্ট্র চলা উচিত, সেই ডেমোক্রেসির কথা আমরা বলছি। এবং সেই ডেমোক্রেসি এবার আমাদের অর্জন করতে হবে। এবার এখানে একটা ব্যাপার আছে যে আমরা বলি যে একনায়কত্ব থাকবে, ঠিক আছে। এই একনায়কত্ব কাদের থাকবে? একনায়কত্ব থাকবে যারা খেটে খাওয়া মানুষ, তাদের একনায়কত্ব থাকবে যারা মুষ্টিমেয় শোষক তাদের ওপরে। এবং সেই জায়গা থেকে এই যে একনায়কত্ব, এই একনায়কত্বটা সেই অর্থেই বলা হয়, এই একনায়কত্ব কেন্দ্রিকতা অর্থে বলা হয় না। হ্যাঁ, এবার এখানে কয়েকটি কথা বলা যায় যে হ্যাঁ, এটা বর্তমানে আমরা জানতে পারছি যে স্টালিনের সময় বা পরবর্তীকালে এখন চীনে, ঠিক আছে, যেভাবে এইটা মানে সমাজতন্ত্র চলছে, তাতে এই মানে কেন্দ্রিকতার ভাগটাই আমরা বেশি দেখতে পাচ্ছি এবং পরবর্তীকালেও কেন্দ্রিকতার ভাগটাই বেশি দেখতে পেয়েছি। সেই জন্যই এগুলোকে আমরা এখন পুঁজিবাদী বলে চিহ্নিত করছি। এবং এবার এখানে অলিকের একটা বক্তব্য আছে যে 2 কোটি লোক মারা গেছিল ইউএসএসআর এ ওই ইয়েকে কি বলে হিটলারকে প্রতিহত করতে। নিশ্চয়ই তার মানে তখন সেটা সেই সময় স্টালিনের নেতৃত্বেই হয়তো সেই সময় রাশিয়ার মানুষ ওই যে রাশিয়ার যে যুদ্ধের যে ডিসিশন, সেই ডিসিশন অন্তত ডেমোক্রেটিক্যালি যে মানে এটাকে মেনে নিয়েছিল, এইটার একটা প্রমাণ হিসেবে ধরা যায়। কিন্তু তার মানে এই নয় যে স্টালিনের যে কেন্দ্রিকতার নীতি, সেই কেন্দ্রিকতার নীতি হ্যাঁ মানে আমাদের সমাজতান্ত্রিক যে ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসির মধ্যেই সব সময় ছিল। এইটুকুই আমার বক্তব্য। ধন্যবাদ। আচ্ছা, আমি একটু বাংলায় বলি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে দেখুন, কবিতা কৃষ্ণন অনেক দূর থেকে এসছেন এখানে। আমাদের মধ্যে যারা ধরুন একটা বামপন্থী সংগঠনের ব্যানারে দাঁড়িয়ে উনি একটা ডিবেটকে উস্কে দিতে চেয়েছেন, গণতন্ত্র এবং সমাজতন্ত্র, বৈপরীত্য দাঁড় করিয়েছেন, কন্ট্রাডিকশনে দাঁড় করিয়েছেন। আমাদের মধ্যে যারা কিনা একটা যখন বামপন্থী পার্টি শূন্য হয়ে গেছে, তারা এখনো বামপন্থী করে যাচ্ছে। যাদবপুরের মধ্যে বিবেকানন্দ হলে, যার বাইরে লং লিগ রিভলিউশন লেখা আছে, এখানে উনি এসে এরকম একটা টপিক উস্কে দিয়েছেন। কিন্তু এর জন্য আমি কবিতা কৃষ্ণনের উপর একটু মানে খেপে যায়নি। আমি খেপে গেছি এটা অন্য কারণ। কবিতাদি অত দূর থেকে আসলেন, এই কথাগুলো অবতারণা করলেন, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের মধ্যে যে কত কন্ট্রাডিকশন, কিন্তু একবার মনে করিয়ে দিলেন না যে 2024-এ যদি আবার মোদী শাহ জিতে ফিরে আসে, তাহলে এই প্রশ্নগুলো আমাদের নতুন করে সত্যি করতে হবে। একবারও বললেন না যে কতটা অ্যাংজাইটিতে ভুগছি আমরা সবাই, যে 2024-এ কি হবে, গণতন্ত্র কোথায় থাকবে, সমাজতন্ত্রই বা কোথায় থাকবে। এই প্রশ্নগুলো আমাদের আজকে নিজেদেরকে করা উচিত, যে কোন প্রশ্নের সামনে দাঁড়িয়ে আমরা এই পুরনো কাসুন্দিগুলো ঘাটছি, আর কোথা থেকে আসছে রাশিয়া, চীন আমি বুঝতে পারছি না।
পাতি বাংলা হিসেবে আমাদের যে অবস্থা, তাতে যদি লড়াই করতে হয় এই মুহূর্ত থেকে ডিসাইড করতে হবে যে কিভাবে সেটা হবে। এই তর্কগুলোর মধ্যে দিয়ে সেটা হবে বলে আমার মনে হচ্ছে। এটুকুই আমার কবিতা দিদির কাছে আক্ষেপ। My question is for Comrade Kobita Krishnan. Actually, concept of democracy is basically the concept of democracy is basically an ethical question. For activists like us, the fun starts when the implementation of democracy is practiced in ongoing and very material movements. We often see that practice of democracy is numerically dominated. That is, a concept or a practice in an ongoing movement which is supported by numbers dominates over all minority positions. My question is, how in an ongoing movement this error can be corrected? It is not so that whenever a concept is supported by numbers, that is true. What happens to the minority questions? How in an ongoing movement the minority, the position of the minority can be sustained even when the majority wishes to move in a certain direction? হ্যাঁ, আমার বলার যেটা কথা গণতন্ত্র এবং সমাজতন্ত্র। এখন প্রশ্নটা হচ্ছে আমরা গণতন্ত্রের মধ্যে সমাজতন্ত্র চাই কিনা সমাজতন্ত্রের মধ্যে গণতন্ত্র চাই, এটা ক্লিয়ার নয় এখানে। এটা ক্লিয়ার হলে খুব একটু ভালো হতো, ঠিক আছে? আর এখানে ডিপিদা বললো যে গণতন্ত্র মানে শুধু যে আমরা ভোটাধিকার এইটাই বুঝি তা নয়, আমাদের ইন্ডিয়ান ডেমোক্রেসিতে সমস্ত কিছুই দেওয়া আছে। ওখানে রাইট টু ফ্রিডম, রাইট টু রিলিজিয়ন, রাইট টু এক্সপ্রেস, সব কিছুই আছে। আপনার এই ফান্ডামেন্টাল রাইটগুলো মানে ভায়োলেট হলে আপনি কোর্টে যেতে, অনেক কিছু আছে, অনেক কিছু বড় আছে। প্রশ্নটা হচ্ছে সেই গণতন্ত্রটা কারা কন্ট্রোল করছে, সেই বিষয়টা গুরুত্বপূর্ণ। আর আমরা এখন রাশিয়াতেও নেই, আমরা এখন চীনেতেও নেই। আর এই রাশিয়া এবং চীন এই দুটো বিষয় নিয়েই বেশি কথা হয়েছে এখানে। কিউবা আছে এবং ভিয়েতনামও আছে, সেখানেও সমাজতন্ত্র। কিউবার সমাজতন্ত্র আর চীনের সমাজতন্ত্র কি এক? কিংবা ভিয়েতনামের সমাজতন্ত্র কি চীনের সমাজতন্ত্র এক? এইটাও যদি একটু পার্থক্য করে দেওয়া হতো সেটা খুব ভালো হতো। আর ডিসকাশনটা একটু আমরা যেই পজিশনে আছি ভারতবর্ষ, সেখান থেকে আমরা কিভাবে বাঁচবো, আমাদের রাইট, সেটাগুলো যদি একটু বেশি ফোকাস করা হয়, আমি স্পিকারদের কাছে এটা রিকোয়েস্টটা রাখলাম। কমিউনিস্ট পার্টিগুলো এগুলো এক একটি ধর্মীয় সংগঠন। অনেকের হয়তো আঘাত লাগতে পারে, কারণ শ্রেণী সংগ্রাম বলতে এই পার্টিগুলো বোঝে যে আমি একই ধরনের জীবন সংগ্রাম করে যাচ্ছি কিন্তু ভিন্ন রাজনৈতিক দলে, সে আমার শ্রেণী শত্রু। এটা আমার মনে হয়েছে, মানে আমার শ্রেণী শত্রু কে সেটা বাঁচার ক্ষেত্রে আমার রাজনৈতিক দলটা যে করে না, সে আমার শ্রেণী শত্রু। এই জায়গাটাকে দাঁড় করানো হয়েছে। এবং ঠিক গুরুবাদের মতো, গুরু কখনো ভুল করে না। মানে আমার ছোট গুরু, লোকাল গুরু, সে ভুল করে না। তার বড় গুরু, সে তো ভুল করে না। তারও বড় গুরু যে, সে তো ভুল করতেই পারে না। তার কোনো ত্রুটি থাকে না। ফলে এই যে প্রশ্নগুলো যেগুলো তাইওয়ান নিয়ে আসলো, পোল্যান্ড নিয়ে এসছে, বা চীনে চড়াই পাখি হত্যা নিয়ে, এই প্রশ্নগুলো কিন্তু ভারতবর্ষের কমিউনিস্ট পার্টিতেও কখনো আলোচনা হয়। কারণ আমাদের সর্ববৃহৎ গুরু, গুরুর গুরু দর্শ গুরু মহাগুরু, তিনি বলে গেছেন, সেই জন্য তার বিরুদ্ধে কিছু বলা হবে না। তাহলে আমার বিশ্লেষণ হচ্ছে যে মহাগুরু যদি বলে দেবে সেটাই শেষ কথা, না আমার জীবন জীবিকা, সারা পৃথিবীর মানুষের জীবন জীবিকা বেঁচে থাকা, সারা পৃথিবী নিয়েই তো কথা বলতে হবে। যখন আমি আপনার নিউটনের সূত্র নিয়ে কথা বলি,
তখন কি আমায় বাংলায় চলে আসতে হয় নাকি? তখন তো আমায় সারা বিশ্বের পরিপ্রেক্ষিতেই আলোচনা করতে হয়। পাহাড়ের উপরে কি হবে, সমুদ্রের ধারে কি হবে, এইভাবেই তো আলোচনাটা করতে হয়। তাই আমার মনে হয় যে এই পোল্যান্ড আসবে তো, চীন আসবে তো আলোচনায়, রাশিয়া আসবে তো আলোচনায়। এই আলোচনাগুলো করেই তো তার মধ্যে থেকে তো সারা ভারতবর্ষ, তাহলেও ভারতবর্ষ তারই একটা অংশ তো, ভারতবর্ষ তো বিচ্ছিন্ন নয়। যে শোষণ, বুর্জোয়াদের যে শোষণ, দাস শোষণ ব্যবস্থা বা ভূমিদাস শোষণ ব্যবস্থা, কোনোটাই তো একটা শ্রেণী আর একটা খুব যে বড় ডিফারেন্স, মানে ওই এক দেশের থেকে আরেক দেশে, তাই কি মানে ওই দেশের মালিকেরা সাপ্লাস ভ্যালু আর্ন করে না, শুধু আমাদের দেশের মালিকেরা এই সাপ্লাস ভ্যালু আর্ন করেন, এমন তো নয়। তাহলে সারা দেশের পৃথিবীর সমস্যাই একই রকম বুর্জোয়া সিস্টেমে। তাই সারা পৃথিবীর আলোচনাটাই করতে হবে। এবং গণতন্ত্রের ক্ষেত্রেও, সমাজতন্ত্রে গণতন্ত্রের ক্ষেত্রেও, যে আদৌ সমাজতান্ত্রিক রাষ্ট্র কি কখনো সমাজতান্ত্রিক হয়? এই জায়গাটায় ভাবতে হবে। সমাজতান্ত্রিক, বারবার এর আগের বক্তারা কেউ কেউ বলে গেছেন, যাই হোক ওটা সমাজতান্ত্রিক রাষ্ট্র কি সমাজতান্ত্রিক হয়? এই বেসিক প্রশ্নটা, রাষ্ট্র কি থাকে, শ্রেণী কি থাকে? শ্রেণী যদি না থাকে তাহলে রাষ্ট্র হয় কি করে? এই বেসিক প্রশ্নগুলো কিন্তু আমার মনে হয় আলোচনা করার দরকার। বলে শেষ করছি। ধন্যবাদ। নমস্কার, আমি অরূপ দত্ত। আমি শুধু একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কবিতা ম্যাডাম শেষে একটা রিজাইন্ডার দিলেন যে ইউএসএসআর এবং রাশিয়া নিয়ে। এটা অত্যন্ত সঠিক একটা রিজাইন্ডার, কারণ আমরা সব সময়তে কিন্তু ইউএসএসআর আর রাশিয়াতে গোলাই। আমরা রাশিয়া করে যাই, যেটা ইউএসএসআর এর 15টা সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স নিয়ে তৈরি হয়েছিল ইউএসএসআর। তার মধ্যে এদিকে যেমন ইউক্রেন আছে, ওদিকে কাজাকস্তান, উজবেকিস্তান, কিরগিজ, আর্মেনিয়া, জর্জিয়া এবং ওইদিকে বল্টিক নেশন, শুধুমাত্র এশিয়ার না ইউরোপের মধ্যে ওই 3টে বল্টিক কান্ট্রি, ল্যাটভিয়া, এস্টোনিয়া রয়েছে ইত্যাদিরা। কাজেই আমরা সব সময়তেই এই গোটা ইউএসএসআরটাকে, যেটা 15টা সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক নিয়ে তৈরি, সেটাকে সবসময়তে আমরা রাশিয়া বলে উল্লেখ করে এসেছি। এটা খুব ভুল কথা, সেটা কবিতা ম্যাডাম আমাদের সেদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। থ্যাংক ইউ কবিতা ম্যাডাম ফর দিস। এইটুকুই। আর এটা তো বিরাট বড় আলোচনা, এটাতে নিয়ে এইটুকু 3জন বক্তা দিয়ে 1.5-2 ঘন্টার মধ্যে এটা আলোচনা করা যায় না। অনেক ব্যক্তি আছে, সেসব পরে আরও আপনারা যেটা শুরু করেছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। এটা নিয়ে আরও পরে আমি তো চলবে। এইটুকুই। প্রশ্ন যারা এবার বক্তব্য রেখেছেন তারা অনেক তো একটু হয়েছিল যে কম সময় পেয়েছে, তা আমরা এবার 10 মিনিট করে আশা করি প্রত্যেককে দিতে পারবো, কারণ আমরা 8টার সময় শেষ করব। ঠিক 8টায়। প্রথমে কি অনেক বলবেন না পরে বলবেন? যে অর্ডারে চলছিল সেই অর্ডারে চলুন। তাহলে কবিতায় প্রথম পড়ুন। So I'll try and keep this really brief. एक तो मैं कहना चाहती हूँ कि पता नहीं कैसे लोगों को लग रहा है कि यहाँ पे डिस्कशन कम्युनिस्ट के बारे में हो रहा था। इंडिया का कम्युनिस्ट, की चाइना का कम्युनिस्ट, की रशिया का कम्युनिस्ट, की कहाँ कहाँ का कम्युनिस्ट पार्टी का हिस्ट्री। नहीं, हम तो डेमोक्रेसी पे बोल रहे थे। इंडिया का डेमोक्रेसी, चाइना का डेमोक्रेसी, रशिया में डेमोक्रेसी, यूक्रेन में डेमोक्रेसी, अमेरिका में डेमोक्रेसी, दुनिया में डेमोक्रेसी। डेमोक्रेसी के लिए खतरा एक जगह में हम लड़ेंगे और दूसरी जगह लड़ने वालों के साथ थोड़ा कमडेशी करेंगे, ये गलत है। ये कहना, इतिहास को उतना समझना जरूरी है जितना आज लोकतंत्र के लिए लड़ना। पता नहीं दीपांजन को कैसे लगा, वो एक्सेलरेटिंग गाड़ी का जो जिक्र किया मैंने, तो एक्सेलरेटिंग गाड़ी तो आरएसएस यहाँ चला रही है, पुतिन वहां नहीं चला रहा है क्या? जी नहीं बगल में चला रहा है क्या? तो हम सिर्फ अपनी एक्सेलरेटिंग गाड़ी वाला पे लड़ेंगे और बाकी एक्सेलरेटिंग गाड़ी वाले को कहेंगे कि वो थोड़ा कम बुरा है, बड़ा वाला जो है वो ज्यादा बुरा जो है उधर है।
दूसरे देश में अमेरिका वाला बड़ा, रशिया वाला छोटा, पे हर जगह जो एक्सेलरेटिंग गाड़ी के खिलाफ लड़ रहा है, लोगों की एकता होनी चाहिए, ये बात कहा जा रहा है। और लोगों की एकता, अगर दुनिया में इंटरनेशनलिस्ट एकता की बात करना, वो हमारे देश में फाशीवाद की लड़ाई और 2024 की लड़ाई को कमजोर करना हुआ, shame on us. I mean, if that is the way we are going to say that our ladai against democracy will be weakened, if we support too many ladais for democracy or even talk about them, that is changing the topic. We have to only talk about India. I mean, that is really shame on us if we do that. The other question was कि ये जो है ये वे आउट की बात, वे आउट ऑफ सोशलिज्म, वे आउट ऑफ, ये तो है ही नहीं। मैंने साफ कहा कि डेमोक्रेसी, मैं कौन होती हूँ वे आउट देने वाली, और आप कौन होते हैं, या एक पार्टी या दूसरी पार्टी कौन होता है? लोग लड़ेंगे डेली 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 डेली, लोगों का पार्टिसिपेशन कितना है, उसके आधार पे वे आउट निकलेगा, उसके आधार पे डेमोक्रेसी बनेगा या बिगड़ेगा या जो भी होगा। अगर हम कहते हैं कि भाई लोग कहाँ, ये जो बात है ना कि कौन सा ज्यादा अच्छा कौन सा बुरा, राइट टू रिकॉल, सो मैंने आई डोंट नो वेदर टू लाफ और टू क्राई to listen to being told that Stalin talked about the right to recall. Really? He rubbed people out of photographs next to him after he had them bumped off. He murdered them and then he rubbed them out of photographs. And that was just the Bolshevik leaders who did revolution. उनका तो छोड़ दो, कितने मिलियन लोगों को, किसानों को मारा। आज हम किसानों को यहाँ कह रहे हैं ना कि भाई लैंड ग्रैब जो है बिना ग्राम सभा के डिसीजन के नहीं होना चाहिए, बिना ग्राम सभा के डिसीजन के जो है आपके घर से सारा ग्रेन लूट लेना चाहिए, आपके घर का जो है वो कलेक्टिवाइजेशन नहीं चाहोगे तो गोली मार देंगे, ये होना चाहिए। कम ऑन, शेम ऑन अस इफ यू आर गोइंग टू से दिस। तो ये जो है ये पुराने बाल का खाल निकालना नहीं है, दिस इज नॉट हेयर स्प्लिटिंग, it goes to our understanding of democracy. If we do not grasp the principles of democracy, in our mind if we say यहाँ डेमोक्रेसी के लिए हम टैक्टिकली बोलेंगे, लेकिन वहां जो डेमोक्रेसी हरण हुआ उसके लिए हम एक्सक्यूजेस बनाएंगे। that means that how are we going to explain those principles to people? अगर हम लोगों को उस प्रिंसिपल पे खड़ा करना चाहते हैं, तो प्रिंसिपल हमारा अगर डबल स्टैंडर्ड्स होगा तो हमको लग रहा है लोग नहीं पकड़ पाएंगे क्या? हमारे स्टैंडर्ड इंडिया के लिए अलग, चाइना के लिए अलग होगा, तो हमारे यहाँ डेमोक्रेसी के लिए लड़ाई हम मजबूत करेंगे या कमजोर करेंगे? ये सोचने वाली बात है। एक आखिरी बात जो है वो ये कि बस मैं उसी बात को जस्ट रिपीट करना चाहती हूँ कि देखिए, स्टालिन हिटलर पैक्ट की बात जो है क्यों करना जरूरी है? मैं बिल्कुल नहीं कह रही हूँ कि उसमें आज बहस कल बहस, वो बात ही नहीं है। ये जो वो पार्टियों में हम करते थे, मैंने सुना है जो कि 1970s के समय में ridiculous this thing about which particular Soviet leader did what and who are you going to follow, कौन सा चाइना, कौन सा ये चाइना में माओ या लिंबियाओ या जो, वो बात ही नहीं है ना। यहाँ कौन सी लड़ाई, यहाँ लड़ाई हो रही है, is murdering people and massacring people good or bad? To say that democracy was not so developed in Soviet Union, which is why socialism had naturally problems of democracy. What about the other countries where they had no democracy and then they fought and we talked ना, डेमोक्रेसी के लिए लड़ाई हुई, लोग मारे गए, यूनियनाइजेशन के लिए लड़े, वो मारे गए, तब भी तो लड़ते 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 डेमोक्रेसी को बेहतर, उसमें बहुत सारे लोगों को सरकार ने मारा, सत्ता ने मारा, but still they fought and won so many things. वो कौन कितना कर पाया भाई सोवियत यूएसएसआर में? लोग कितना लड़ पाए? कितने आंदोलनों का नाम सुना यूएसएसआर में? एक गिना के दिखा दीजिए। सरकारी यूनियन जो है उसके अलावा कोई यूनियन नहीं होगा चाइना में या सोवियत रशिया में, उसको हम बॉन्डेड लेबर कहते हैं इंडिया में, वहां क्या कहते हैं? तो ये पूछने की बात है कि डेमोक्रेसी में कितने लोगों को, माने ये जो मैसेकर हुए, किसान मैसेकर हुए, इंटायर पीपल, तातार लोगों को मिलियंस की संख्या में थोक के भाव में 1944 में, जस्ट बिफोर वर्ल्ड वॉर एंडेड, थोक के भाव में निकाल के फेंक दिया गया, भेज दिया गया यूराल्स में, थोक के
के भाव में यूक्रेनियंस को भेजा गया, थोक के भाव में ज्यूस को भेजा गया, and these were done by USSR, and that means, so the point is not to say कि भाई USSR अच्छा बुरा की बात नहीं है, बात है कि हमको हिस्ट्री के साथ न्याय करना चाहिए, सच बोलना चाहिए, तब जाकर के आज की हमारी लड़ाई को हम मजबूत करेंगे। और आज के लास्ट पॉइंट, आज के जो ईस्टर्न यूरोप के कंट्रीज हैं, आज के पोलैंड को, आज के यूक्रेन को, आज के बाल्टिक कंट्रीज को, अगर हम आज के चेकोस्लोवाकिया को अगर हम समझना चाहते हैं, तो वी हैव टू अंडरस्टैंड कि इट्स डेमोग्राफी, उसमें कौन कितने उसका माने कितने एथनिसिटीज हैं, कितने तरह के लोग हैं, दैट वाज शेप्ड बाय द पॉलिसीज ऑफ हिटलर एंड स्टालिन। पुराने इतिहास को लेके बहस में हमको हिटलर का नाम लेने में तो कोई असुविधा नहीं होता है, हिटलर से सीखेंगे, नो प्रॉब्लम, लेकिन उसी के बगल में उसी समय में जो लोग मारे जा रहे थे, हम इस नाम पे नहीं करेंगे, क्योंकि हम कहेंगे कि थोड़ा कम खराब था। और उसकी बात अभी करना जो है कम्युनिस्ट पार्टी को लेकर के बहस, कम्युनिस्ट पार्टी को लेकर के मेरा कोई बहस नहीं, आई एम नॉट इंटरेस्टेड in debating about this left, that left, or whatever. No interest whatsoever. I am interested in fighting for democracy today consistently, and what it takes to do that. If you think that banning talking about the past is helpful for democracy, कि भाई डेमोक्रेसी है तो हम लड़ रहे हैं, लेकिन उसके बीच में अगर आपने कुछ इनकन्वीनियंट बातें पुराने याद दिला दे तो कैसे होगा, डेमोक्रेसी का लड़ाई कमजोर हो जाएगा। Do you really not see the joke in that? গণতন্ত্র এবং গণতন্ত্র প্রসঙ্গে কিন্তু আলোচনাটা একটু তো অন্যান্য দিকে যাচ্ছে। এখন মানে প্রথমত একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে ইউএসএসআর নিয়ে আমার যে কথাটা ছিল, আসলে হ্যাঁ সাধারণভাবে চলতি কথায় আমরা রাশিয়া কথাটা ব্যবহার করি, কিন্তু ইউএসএসআর তখন ছিল, এবং সেটা যে বিভিন্ন যে জাতি এবং জাতিসত্তার যে সম্মিলিত একটা স্টেট ছিল, সেটা আমার ধারণা সবাই আমরা জানি। কিন্তু প্রশ্নটা এটা নয়, সেটা হচ্ছে যে ইউক্রেনের লোক বেশি মারা গিয়েছিল আর কি, মানে ইউক্রেনকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিশেষ করে মানে সেই সময় যুদ্ধটা হয়েছিল। মানে এই ধরনের কি বলবো যে অভিযোগ অনেক ক্ষেত্রেই আসে, যেমন ধরুন এরকম একটা কথাও আছে, সেটা হচ্ছে যে যুদ্ধটা যদি দেশের বাইরে করা যেত, মানে আগেই যদি হিটলারকে আক্রমণ করা যেত, তাহলে হয়তো রাশিয়া বা ইউএসএসআর এর এই ক্ষয়ক্ষতিটা হতো না, এরকম বক্তব্য আছে। এখন সেটাকে কিভাবে বিচার করা যাবে, কিন্তু এইটুকু বলা যায়, সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত হিটলার ইউএসএসআর এর কাছেই পরাজিত হয়েছিল, এবং শুধু হিটলার নয়, এই যে কথাটা আসছে আসলে মানে আমি জানি না কমরেড কবিতা বলছেন আর কি যে বিষয়গুলো নিয়ে, মানে আমি খুব বলতে চাইনি যদিও, তবুও এটা বলতে হচ্ছে যে আসলে মানে যদি অভিযুক্ত করা যায়, সেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে সারা পৃথিবীর ভাগ বাটোয়ারা হলো, মানে সেখানে ধরুন তেহরান কনফারেন্সের একটা রোল আছে, সেখানে আটলান্টিক চার্টারের রোল আছে, সেখানে বিশেষ করে ইংল্যান্ড, আমেরিকা এবং রাশিয়া তাদের যে বোঝাপড়া বা তাদের মধ্যেকার যে ঝামেলা, তার একটা রোল আছে, কিন্তু হিটলারের সাথে ভাগাভাগি করা হয়েছে, এটা আমি আজকে প্রথম শুনলাম। আর এটা ঠিক যে পোল্যান্ডকে যে দখল করা হয়েছিল, যে পোল্যান্ডকে যেখানে দখল করেছিল, সেটা মানে পোল্যান্ড তারপরে মুক্ত হয়নি, মানে যুদ্ধের পরে পোল্যান্ড রাশিয়ার হয়ে গিয়েছিল, এটা কিন্তু ঘটনা নয়। মানে যদি ব্যাপারটা এরকমই হতো যে রাশিয়া বিভিন্ন দেশগুলোকে দখল করার জন্য এগিয়েছে, মানে যুদ্ধ শেষ হয়েছে, পোল্যান্ড কিন্তু পোল্যান্ডই থেকেছে, কিন্তু যদি হিটলার জিততো তাহলে কি হতো অবস্থাটা? সেজন্য হিটলার এবং স্টালিন এভাবে বিচার করাটা আদৌ কতটা মানে এটা একেবারেই মানে কি বলবো যে কোনোভাবেই এটা জাস্টিস হবে না। হ্যাঁ কি বলছিস? সেটা হচ্ছে যে মানে এটা হচ্ছে ঘটনা, যে এবার আমরা আলোচনা করতে পারি তার মধ্যে ভুল ত্রুটি, গণতন্ত্রের সমস্যা, কতটা স্টালিন এই যে কথাটা আসছে 70-30, এই কথাটা তো এইভাবে আসেনি যে গণতান্ত্রিক স্টালিন 70% গণতান্ত্রিক ছিল, 30% গণতান্ত্রিক ছিল না। এটা মাও সেতুংয়ের একটা কথা ছিলেন যে মূল্যায়ন যদি করি তাহলে দেখা যাবে যে স্টালিন 70% সঠিক কাজ করেছেন, তবে স্টালিনের অনেক ভুল সমালোচনা করেছেন মাও সেতুং, সেভাবে বিষয়টা এসেছিল। তো এখন ধরুন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের
মানে আলোচনাটা তো দীর্ঘই হয়, কারণ ইতিহাসের এই সমস্ত বিষয়গুলোকে ধরে ধরে যদি আলোচনা করতে হয়। এবং আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে যুদ্ধের সময় আপনি যে ধরনের গণতন্ত্র আশা করেন, মানে স্বাভাবিক অবস্থা আর যুদ্ধের অবস্থা দুটো এক থাকে না, সম্ভব হয় না, থাকে না, এটা হচ্ছে বাস্তব। তাহলে এবার যে প্রসঙ্গগুলোর অবদান আমরা সেইটাকে যদি মেনে নিই, এটাই আমি বলেছিলাম, সেটা হচ্ছে যে আসলে 2 কোটি মানুষ যে মারা গেছেন, যুদ্ধে শহীদ হয়েছেন, এবং একটা যে জনযুদ্ধের কথা বলা হয়েছিল, ব্যাপক মানুষ যে অংশগ্রহণ করেছে, হ্যাঁ, তার মানে সেটাই শেষ এরকম কোনো কথা আমি বলতে চাইনি। আমি যেটা বলতে চেয়েছি যে আসলে যখন আমি মূল্যায়নগুলো করব, তখন মানে নেগেটিভ পজিটিভ দুটোকেই অবশ্যই আমাদের দেখতে হবে। এবং আগেও আমি একটা কথা বলে গেছি যে অনুশীলিত যে সমাজতান্ত্রিক সমাজতন্ত্র, সেটাই একটা সার্বিক, তার মধ্যে কোনো ত্রুটি নেই, বা সেখান থেকে আমাদের তাকে সমালোচনা করা যাবে না, ব্যাপারটা এরকম নয়। কিন্তু আমি যদি সেটাকে একেবারেই এমন একটা জায়গায় নিয়ে যাই যার ফলে সমাজতন্ত্র বিষয়টাই একটা ইউটোপিয়া দাঁড়িয়ে যায়, আসলে সমস্যাটা সেখানে। সমালোচনা করুন, পজিটিভলি সমালোচনা করুন, তাকে কাটিয়ে একটা ডেভেলপড জায়গা তৈরি করার চেষ্টা করুন। কিন্তু যদি দেখা যায় যে না, আসলে তার মধ্যে কোনো ডেভেলপমেন্টই হয়নি, এই ব্যাপারটা আসলে ইতিহাসকে, কিন্তু ইতিহাসের চাকাকে আবার পেছন দিকে ঘুরিয়ে দেবে। আজকেও যখন আলোচনা হচ্ছে, না এরকম তো কোনো সিদ্ধান্ত আমি জানি না কারোর আছে কিনা, যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ হচ্ছে, তো রাশিয়াকে সমর্থন করার প্রশ্ন আসছে কোত্থেকে আমি তো জানি না। মানে রাশিয়া এবং, কিন্তু যুদ্ধটার মধ্যে যদি আমি বলি যে যুদ্ধটা একটা সাম্রাজ্যবাদী যুদ্ধ, আমি এটাকে সাম্রাজ্যবাদী যুদ্ধ হিসেবে চিহ্নিত করব কি করব না। কারণ একদিকে রাশিয়া যেমন ইউক্রেনকে আক্রমণ করেছে এবং তার বিরোধিতা আমাদের কঠোরভাবেই করা উচিত এবং যুদ্ধ বন্ধ করার দাবি করা উচিত, পাশাপাশি এটাও ঠিক, সেটা হচ্ছে যে ন্যাটো যেভাবে সমস্ত রাশিয়াকে ঘিরিয়েছে, তার ফলে যুদ্ধটা অনিবার্য এবং একটা সাম্রাজ্যবাদীদের মধ্যেকার অন্তর্দ্বন্দ্ব, যুদ্ধটা সাম্রাজ্যবাদী যুদ্ধ। তাহলে সাম্রাজ্যবাদী যুদ্ধের বিরোধিতা করাটা যে কোনো কমিউনিস্ট, যে কোনো শ্রমিক শ্রেণীর কর্তব্য আজকে। তাই এটাতে আমি আমার দেশের ক্ষেত্রে বলছি ফ্যাসিবাদ, আর পুটিনকে বলছি না ফ্যাসিবাদী, বা পুটিনকে কোনোভাবেই আমরা সমালোচনা করছি না, ব্যাপারটা এরকম নয়। তো তাই কথাটা হচ্ছে যে আসলে মানে যখন আমি গণতন্ত্র এবং সমাজতন্ত্রের মধ্যেকার আন্তঃসম্পর্ক আলোচনা করছি, তখন সেটা অবশ্যই সমাজতান্ত্রিক যে কার্যকলাপ চলেছে, যেমন একটা প্রসঙ্গ এসেছে সমাজতান্ত্রিক রাষ্ট্র হতে পারে কিনা, হ্যাঁ রাষ্ট্র হতে পারে। এখানেই হচ্ছে আসলে একটা ডিবেট আছে, জানি অনেকের সাথে ডিবেট আছে, এখানে বসে আছেন, অভিজিৎদা বসে আছেন, হ্যাঁ, যে অনেকেই বলেন যে সমাজতান্ত্রিক রাষ্ট্র নেই, সমাজতন্ত্রে রাষ্ট্র হয় না, শ্রেণীহীন সমাজ রাষ্ট্র হয় না। কিন্তু আসলে এটা একটা উত্তরণকালীন, আমি যেটা বলেছি যে এটা একটা উত্তরণকালীন এবং অ্যানার্কিস্টদের সঙ্গে ডিফারেন্সটা এখানেই মার্ক্সবাদের, সেটা হচ্ছে অ্যানার্কিস্টরা একটা রাষ্ট্রহীন সমাজের কথা বলেন, কিন্তু মার্ক্সবাদ একটা রাষ্ট্র থেকে রাষ্ট্রহীন জায়গায় পৌঁছানোর যে প্রক্রিয়া, সেটাকে চিহ্নিত করেন। সেখান থেকে বলতে পারেন যে হ্যাঁ, সমাজতান্ত্রিক রাষ্ট্রে অবশ্যই পুঁজিবাদের থেকে সেটা মোর ডেমোক্রেটিক হবে, এটা নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু ডেমোক্রেসিটাকে কোনো একটা ফর্মে বাঁধা যাবে না, মানে পার্লামেন্টারি ডেমোক্রেসির অর্থে বাঁধা যাবে না। হ্যাঁ, এখানে বিধানদা বলছিলেন যে সোভিয়েত গুলো বসছে না বা কম বসছে, হ্যাঁ এগুলো সমস্যা। যেমন আমরা মনে করি সেটা হচ্ছে যে হ্যাঁ, সেখানে এই যে ওয়ান পার্টি বিষয়টা, এটা একটা সমাজতন্ত্রের সমস্যা। মানে যে বলা হচ্ছে শ্রমিক শ্রেণীর একটাই পার্টি থাকবে, না, আসলে শ্রমিক কমিউনিস্ট পার্টিও একাধিক থাকতে পারে। চীনের ক্ষেত্রে যদি বলা যায় হ্যাঁ, ভোট তো হতো, চীনে ধরুন মাদাম সানিয়াতসেনেরও একটা পার্টি, আরো বিভিন্ন পার্টি ছিল, কিন্তু সেগুলো কোনোভাবেই জনসমর্থন পেত না। মানে যদি আমি বলি যে ভোট, এই যে চাইনিজ যে আপনার অ্যাসেম্বলির যে ভোট, সেখানে তারা তো দাঁড়াতো, ইলেকশনে দাঁড়ায়, ইলেকশন হয় না কথাটা ঠিক নয়। বা এই যে কথাটা আমি বললাম, এটা স্টালিনেরই যে নিজের লেখা, সেই লেখা থেকে আমি কোট করেছি, আমি রাইট টু রিকলের প্রশ্নটা এটা অন্য কোনো জায়গা থেকে বলিনি, তো সেই রেফারেন্সটা সেখান থেকেই নেওয়া যেতে পারে। তো যাই হোক, বক্তারা মানে আমাদেরকে সময় দিয়েছেন এবং এই আলোচনাটা চলছে, এবং অনেক বিষয় হয়তো আজকে উত্থাপিত হয়েছে কিন্তু সেগুলো স্পষ্ট হয়নি, বা সেগুলো নিয়ে আরো আলাপ আলোচনা, এবং যারা উদ্যোক্তা তারা যদি আরো আলাপ আলোচনা ব্যবস্থা করেন, তাহলে অবশ্যই সেখানে আমরা অংশগ্রহণ করব। আমি অন্তত ব্যক্তিগতভাবে তো করবই। তো সেভাবেই মানে আমি শেষ করছি আর কি আমার কথা। ইনফরমেশন দিতে চাইছি যে পোল্যান্ড
পোল্যান্ড নিয়ে কথা হচ্ছে যখন, যে হিটলার তো হারলো যে বলা হচ্ছে, 56 সালে পোল্যান্ডের 28শে জুন যে রিভোল্টটা হয়েছিল সেখানে 400 ট্যাঙ্ক ঢুকিয়েছিল রাশিয়ান আর্মি, 400 ট্যাঙ্ক। তখন স্টালিন ছিল না। সো হোয়াট, 56 সাল, 56 সালের কথা আমি বলি। আরে যে সালই হোক না কেন, আমি বলেছি পোল্যান্ড ব্যবস্থা। আরে সে হোক না কেন, পয়েন্টটা আলাদা। না না অন্য কথা, আমি তো সেটা বলি না 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 বললে কি করে, আমি পোল্যান্ড ব্যবচ্ছেদের কথা বলেছি। না না পোল্যান্ড ব্যবচ্ছেদ হোক না, তারপরে তো হিটলারের হাতে যা গেলে এর থেকে খারাপ কিছু হতো না, এর থেকে মানে 400টার বদলে 350টা ট্যাঙ্ক ঢুকতো না, 1000টা ট্যাঙ্ক। যুদ্ধের সময়কার কথা বলেছি। এটা তো যুদ্ধের সময়কার কথা নয়, এটা তো আরো বড় ব্যাপার। সেটা আলাদা, সেটা আলাদা। যুদ্ধের সময় নয়, আমি সেই আলোচনাটা আমি থেমে গেলাম, আমি ইনফরমেশনটা দিলাম আর কি। কারণ হাঙ্গেরি 56, পোল্যান্ডেও 400 ট্যাঙ্ক ঢুকছে ডিউরিং দ্য ড্যাম কথা উঠেছে, সত্যি ভারতের কথা আসে। ভারতে যে গণতন্ত্র এলো, কি করে এলো? ওই একই যে কথা আমি সাধারণ একটি নিয়মের কথা বলেছিলাম, যে বুর্জোয়া ব্যবস্থা বিকশিত হচ্ছে, পুঁজিবাদ বিকশিত হচ্ছে উপনিবেশগুলোর মধ্যে, এবং যত বিকশিত হচ্ছে সেখানে তত সমতার সম্পর্ক তৈরি হচ্ছে, তত বেশি সামাজিকীকরণ আসছে, এবং তত বেশি দাবি উঠছে যে সবাইকে ভোট দিতে দেওয়া হবে, সবার অধিকার চাই। কিন্তু তারপর প্রজাতন্ত্র গঠিত হলো, কিন্তু তারপরের যে শ্রমিক আন্দোলন, সেই শ্রমিক আন্দোলনগুলো যদি বড় বড় শ্রমিক আন্দোলনগুলোর দিকে তাকাই, যে 1974-এ রেল ধর্মঘট, স্টেশনে স্টেশনে রেল শ্রমিকরা সেই সময় তারা স্টেশন পরিচালনা করেছেন। কিছু কিছু ট্রেনে ধর্মঘটীদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার তারা ব্যবস্থা করেছেন। সিগন্যালম্যানরা সেই সময় কাজ করেছেন। অর্থাৎ ধর্মঘট, একটা বড় ধর্মঘট পাল্টা উৎপাদন কেন্দ্রে একটি ক্ষমতার তৈরি করছে। যে গণতন্ত্র ছিল ভোট দেওয়ার গণতন্ত্র, সেই গণতন্ত্র প্রসারিত হচ্ছে উৎপাদন কেন্দ্রে। 1995 সাল, আমি সেই ধর্মঘটের সাক্ষী, যে টেলিকমে ধর্মঘট হচ্ছে। 5 দিন গোটা টেলিফোন বন্ধ। শুধু টেলিফোন বন্ধ হয়নি, সেবা যে সাধারণভাবে যে টাওয়ার ইত্যাদিগুলোকে ধর্মঘট থেকে ছাড় দেওয়া হয়, সেইবার সেই ধর্মঘটে সেইগুলো ছাড় পাওয়া যায়নি। কিন্তু নেতাদের মধ্যে ধর্মঘটের কেন্দ্রের সাথে প্রান্তের প্রত্যেকটা কারখানার, প্রত্যেকটা এক্সচেঞ্জের যোগাযোগ থাকা দরকার। তাই আলাদা করে ধর্মঘটীরা ওই সময় এক্সচেঞ্জ যেগুলো দরকার খবরাখবর আদান প্রদানের জন্য সারা ভারত জুড়ে তারা চালাচ্ছিলেন। আলাদাভাবে টেলিকমকে কেন্দ্র করে একটি আলাদা শ্রমিক নিয়ন্ত্রণ তৈরি হচ্ছে। যে গণতন্ত্র শুধুমাত্র ইয়ের ক্ষেত্রে প্রসারিত, যে নিয়ম আমরা পোল্যান্ডের ক্ষেত্রে আরো বৃহৎ আকারে দেখেছি, যে নিয়ম আমরা জার্মান বিপ্লবে দেখেছি, যেটা রুশ বিপ্লবে দেখেছি, সেই নিয়ম আমরা এই ধর্মঘটে দেখেছি, গোটা টেলিকম ব্যবস্থায় দেখেছি। আমরা এর আগে কানুরিয়া, সামান্য, এটা আমাদের একটা বইও আছে কানুরিয়া নিয়ে, গৌতম দা লিখেছিল, সেইখানেও আমরা এক ঘটনা দেখেছি। আমি শুধু একটি কথা বলবো, যে শ্রমিক আন্দোলন, এবার আমি আর দুটো উদাহরণ আমাদের সামনে আছে। সেই দুটো উদাহরণ হচ্ছে, যে একটা হচ্ছে মারুতিতে শ্রমিকরা ওই যখন কারখানায় বাউন্সাররা এলো, তারপর শ্রমিকরা প্রায় দখল নিয়েছিল কারখানা, সমস্ত অফিসাররা পালিয়ে গেছিল, তারপর রাষ্ট্র ঢুকেছিল। ফলে গণতন্ত্রের একটি সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে, শ্রমিকরা যখন হস্তক্ষেপ করছে, সেই শ্রমিক হস্তক্ষেপ সারা পৃথিবী জুড়ে, সেই হস্তক্ষেপের বৈশিষ্ট্য হচ্ছে যে যে গণতন্ত্র ভোক্তা হিসেবে সীমিত আছে, সেই গণতন্ত্রকে তারা সেইখান থেকে উৎপাদন কেন্দ্রে ছড়িয়ে দিচ্ছে। গণতন্ত্র এবং উৎপাদন কেন্দ্রে ছড়িয়ে যাওয়া মানে কি? তারা ব্যক্তি মালিকানাকে চ্যালেঞ্জ করছে।
ম্যানেজাররাই সব কিছু পরিচালনা করবে এই ব্যবস্থাকে তারা চ্যালেঞ্জ করছে, যে সাধারণ শ্রম সম্পর্ক আছে তাকে চ্যালেঞ্জ করছে, পুঁজিবাদের উৎপাদন সম্পর্ককে পেরিয়ে যাচ্ছে। এবার আরেকটা কথা বলি, এই যে সামনের নির্বাচন আসবে ইত্যাদি ইত্যাদি যে কথা হচ্ছে, সত্যি যদি শ্রমিক আন্দোলন এই স্তরে থাকতো তাহলে কি এই ঘটনা আমরা যে স্কেলে আজকে বিব্রত বোধ করছি সেইটা ঘটতো? স্বভাবতই এই গণতন্ত্রের আলোচনা, গণতন্ত্রকে বিকশিত করবার আলোচনার ভেতরে যে গোটা ট্রেড ইউনিয়নগুলোকে প্রায় নস্যাৎ করে দেওয়ার চেষ্টা চলছে, এই গোটা আলোচনার ভেতরে আসলে নিহিত আছে সেই প্রশ্ন। আমি শুধু এইটুকু বলে শেষ করছি। আর অলিকবাবু সমাজতান্ত্রিক রাষ্ট্রের কথা বলেছেন, আমি শুধু বলবো যে সমাজতান্ত্রিক রাষ্ট্র একটি সোনার পাথর বাটি, আমার কাছে একটি সোনার পাথর বাটি বলে মনে হয়। যে সমাজতান্ত্রিক রাষ্ট্র, তাহলে শ্রমিক শ্রেণীর একনায়কত্বটা কি? মানে অন্তত আমি কেতাবে যা লেখা আছে, আমি বলছি আবার যে বাস্তবে আমরা যা দেখেছি তার বাইরে একটি ধারণা কোথাও বইয়ে টইয়ে লেখা আছে। সেই ধারণায় কি বলা হয়েছে যে একটি বিপ্লব হলো, বিপ্লবের পরে ক্ষমতায় কারা এলো? শ্রমিক শ্রেণী এলো। সেটা কি? সেটার নাম সর্বহারা একনায়কত্ব। সর্বহারা একনায়কত্বটি থেকে ধীরে ধীরে রাষ্ট্র মুছে যেতে থাকবে এবং তারপর গোথা কর্মসূচিতে বলা হচ্ছে সাম্যবাদ আসবে। সাম্যবাদের প্রথম পর্যায়টা লেনিন স্টেট অ্যান্ড রেভলিউশনে বলছেন যে সাম্যবাদের প্রথম পর্যায় হচ্ছে, পপুলারলি বলা হয় যে সমাজতন্ত্র। আর যে এঙ্গেলস সমাজতন্ত্র সায়েন্টিফিক, ইউটোপিয়ান অ্যান্ড সায়েন্টিফিক, তাতে তিনি লিখছেন যে সমাজতন্ত্র যাকে বলছেন তার পুরো মানে হচ্ছে যা সাম্যবাদ ওই গোথা কর্মসূচিতে লেখা রয়েছে। আমি এইটাই বললাম। আমি আবার বলি, সংজ্ঞা নিয়ে আমি আলোচনায় ইন্টারেস্টেড নই। বাস্তবে মানে দাঁড়িয়েছে সমাজতন্ত্র মানে কিছু থাকে না। সমাজতন্ত্র মানে যে কাউকে বাড়ি থেকে নিয়ে জেলে দেওয়া যায়। সমাজতন্ত্র মানে বুখারিন আত্মহত্যা, বুখারিনকে খুন করা হবে, তাতে কি কি তার বয়ান নেওয়া হবে? বয়ান নেওয়া হবে যে আই এম রেসপন্সিবল ফর দি সাম টোটাল অফ দি ক্রাইম অফ মাই রেজিম। যে সামগ্রিক যে ক্রাইম করেছে, সামগ্রিক যে ভুল করেছে আমার রেজিম, তার জন্য আমি দায়বদ্ধতা স্বীকার করছি। সে বললো না আমি ওইটার জন্য। কোনো বুর্জুয়া পার্লামেন্টে, কোনো বুর্জুয়া সংবিধানে এতে কাউকে ফাঁসি দেওয়া যাবে না, এতে কাউকে মারা যাবে না। শুধুমাত্র অত্যাচারের মুখে স্বীকারোক্তি নিয়ে এক একজন লোককে ফাঁসি দেওয়া হচ্ছে, এক একজন লোককে ফায়ারিং স্কোয়াডে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে গণতন্ত্র, এই গণতন্ত্রের জয়গান করে আসলে বস্তুত গোটা কমিউনিস্ট আন্দোলন বিপদ চালিত করেছে আমাদের। ফলে আমরা যদি ভবিষ্যতে আমাদের আন্দোলনকে ওপরের দিকে নিয়ে যেতে হয়, উজ্জীবিত করতে হয়, সামনের পথে হাঁটতে হয়, তাহলে এই ঐতিহ্যকে আমাদের বাতিল করে, এই ঐতিহ্যকে অস্বীকার করে আমাদের এগোতে হবে। এইটুকু বলে আমার কথা শেষ করব। শেষ করব। আমার নিজের কিছু সংযোজন করার চেষ্টা করব না, কারণ 1 মিনিট মাত্র সময় আছে। আমি প্রথমত বক্তাদেরকে ধন্যবাদ জানাই। অলিক চক্রবর্তী এসছে, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। কবিতা কৃষ্ণনকে আমরা ডেকে পাঠিয়েছি। কবিতা কৃষ্ণন এসছেন অনেক দূর থেকে, আমরা ডেকে পাঠিয়েছি। তার যে প্রথম যে লেখাটি ফেসবুকে দেখেছিলাম, আমি পড়েছিলাম, তাতে কিন্তু আজকে যে প্রশ্নটা উঠলো ঠিক সেই প্রশ্নটা খুব কষ্ট করে লেখা ছিল, যেই জন্য আমি আগ্রহী হয়েছিলাম আর কি। আমি নিজে, তারপরে অন্যরাও আমার মানে সহকর্মী, রাজনৈতিক সহকর্মী বন্ধুরা আমাদের সংগঠনে, তারাও। সেটা হচ্ছে যে যদি তুমি মোদিকে পরাস্ত করতে চাও, অত্যন্তই চাই, তুমি চান, অবশ্যই চান বলেই সেই জন্য তিনি লিখেছেন ওটা, তাহলে তোমাকে মোদির মতো যারা অন্য দেশে আছে তাদেরকেও নিন্দে করতে হবে, ট্রাম্পকেও করতে হবে, পুতিনকেও করতে হবে। এই কথাটা বলেছিলেন বলে আমার ভালো লেগেছিল। আমরা সেই জন্য তাকে ডেকে পাঠিয়েছি এবং তিনি এসেছেন, তাই জন্য আমি তাকেও ধন্যবাদ দিচ্ছি। আর সবশেষে বিতান যে আমাদের কথাগুলোকে গুছিয়ে পড়েছে, তার জন্য বিতানকে আলাদা করে একটা ধন্যবাদ দিই।
প্রাপ্য তো বটেই, সবাই পাচ্ছে এখন। আর আর কি বলবো, শ্রোতারা যারা, আমি তো মানে এরকম একটু ভয় ছিলাম, হ্যাঁ, একটু এই সভায় আমি সঞ্চালনা করেছি, তবে সেইগুলো সব 15-20 জনের, হ্যাঁ, এতজন লোকের সভা সঞ্চালনা করতে একটা ভয় ছিল। তা আপনারা যেভাবে সহযোগিতা করেছেন সবাই মিলে, তার জন্য অবশ্যই আমি ধন্যবাদ দেব। এই কথা বলে আজকের সভা আমি